আচ্ছা, আপনারা এই জায়গায় দেখেন যে আমরা আগের দিন তো দেখছিলাম যে ডেপ্রিসিয়েশন যে মেথড গুলোই ছিল, হ্যাঁ। তো আমরা মেথড গুলো তো সবাই বুঝতে পারছি, এবং রিডিউসিং ব্যালেন্স মেথড এবং আরেকটা কি ছিল, স্ট্রেট লাইন মেথড। তো ডেপ্রিসিয়েশন করার ক্ষেত্রে আমরা চারটা জিনিস ভালো করে বলছি। একটা হলো কস্ট, এবং কস্ট কিভাবে কম্প্রাইজ হয়, এবং প্রথমে আমরা কস্ট মেথডেই রেকর্ড করব। সো দেন আমরা পরবর্তীতে আমরা দুইটা মেথড ফলো করতে পারি সাবসিকুয়েন্ট ইয়ার গুলোতে, একটা হলো কস্ট মডেল আর একটা হলো রিভ্যালুয়েশন মডেল। ওকে, উই জাস্ট ওয়ান্ট টু রিক্যাপ। সো দেন এটা করার পরে কি হইতে পারে যে আমাদের কস্ট, ইউজফুল লাইফ, রেসিডুয়াল ভ্যালু আর হলো মেথড, ডেপ্রিসিয়েশন মেথড, এই জিনিসগুলো চেঞ্জ হইতে পারে। তো চেঞ্জ হইলে আমরা এখন দেখবো হলো রিভিউইং এন্ড চেঞ্জিং দ্য ডেপ্রিসিয়েশন মেথড। সে ফর এক্সাম্পল আমি প্রথমে একটা মেথড অনুযায়ী ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, শুরু করলাম প্যাটার্ন অফ কনজাম্পশন অনুযায়ী। কি বলছি? প্যাটার্ন অফ কনজাম্পশন। সো এই অনুযায়ী শুরু করলাম, এরপর দেখা গেল যে মনে হচ্ছে যে না, এই মেথড অনুযায়ী আমার ডেপ্রিসিয়েশন যদি আমি চার্জ করি তাহলে পরে এটা সুইটেবল হচ্ছে না কোম্পানির জন্য। সো তখন আমি কি করতে পারি, আমি আর একটা মেথড ইউজ করতে পারি। ঠিক আছে? সো আর একটা মেথড যখন আমি ইউজ করব, এট দ্যাট টাইম আমাকে কিভাবে ইউজ করতে হবে সেটা আমি এখন দেখব। The depreciation method used and the carrying amount should be reviewed annually for appropriateness. তার মানে আমি যে depreciation মেথডটা ফলো করতেছি, whether straight line method or reducing balance method or sum of year digit method in whatever sort of form, এবং সেটা আমাদেরকে মেথডটা অ্যানুয়ালি রিভিউ করতে হবে। এবং ক্যারিং অ্যামাউন্ট, আমরা কি জানি যে আমরা কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, দেন আমরা কি পাচ্ছি? ক্যারিং অ্যামাউন্ট। সো পার্টিকুলার অ্যাসেটে ক্যারিং অ্যামাউন্ট, এই ক্যারি অ্যামাউন্টের যে ভ্যালুটা, এই ভ্যালুটাও অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটাও আমাদের অ্যানুয়ালি রিভিউ করতে হবে। সো দুইটা জিনিস এখান থেকে মনে রাখার চেষ্টা করেন। Depreciation method used and the carrying amount should be reviewed annually for appropriateness. If there are any changes in the expected pattern of use of the asset, hence economic benefit, then the method used should be changed. আমরা কি বলছিলাম যে একটা অ্যাসেট প্রথমে যখন রিকগনাইজ করব, সো ইকোনমিক বেনিফিট উইল ফ্লো টু দ্য এন্টিটি, আমরা বলছিলাম না একটা? অথবা আরেকটা জিনিস বলছিলাম যে এক্সপেক্টেড প্যাটার্ন অফ ইউজ অফ দ্য অ্যাসেট, মানে ইকোনমিক বেনিফিট যে প্যাটার্নে পাবো ওই প্যাটার্নে আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করব। সো যদি এই প্যাটার্ন অফ বেনিফিট যদি চেঞ্জ হয় তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন মেথডও চেঞ্জ হইতে পারে। দিস ইজ এ চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেট আন্ডার IAS 8। সো আমরা অ্যাকাউন্টিং এস্টিমেটস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 8 অনুযায়ী এই যে চেঞ্জটা, এটা কিন্তু আপনার রিপোর্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আপনারা দেখবেন তখন আপনারা দেখবেন যে রিপোর্টিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্ট করার সময় ডিসক্লোজার দেয়া লাগে। সো অ্যাকাউন্টিং এস্টিমেট, তো আপনি ডেপ্রিসিয়েশন যদি এই বছর স্ট্রেট লাইন মেথডে করেন, পরের বছর যদি আবার রিডিউসিং মেথডে করেন, সো সেক্ষেত্রে আপনাকে ডিসক্লোজার দিতে হবে। বাট এটা হতে হবে কনসিস্টেন্ট। কি বলছে আবার খেয়াল করেন, কনসিস্টেন্সি থাকতে হবে। এই বছর ডেপ্রিসিয়েশন করলেন স্ট্রেট লাইন মেথড, পরের বছর যায় রিডিউসিং, তারপরের বছর যায় আবার সাম অফ ইয়ার ডিজিট, এরকম করা যাবে না, কনসিস্টেন্সি থাকতে হবে। বাট ইউ হ্যাভ টু রিভিউ ইট অ্যানুয়ালি টু অ্যাসেসিং দা যে মেথডটা ইউজ করছেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা এবং ক্যারিং অ্যামাউন্ট ঠিক আছে কিনা। কষ্ট করতেছি এখানে টেস্ট করার জন্য আনা নাকি? আমরা এক্সাম্পলে দেখবো, যদি না বুঝেন তখন এর সাথেই আমরা এক্সাম্পল দেখবো। হ্যাঁ বলেন, নাসরিন আক্তার, হ্যাঁ প্লিজ বলেন। কি অবস্থা ভাই, আপনারা তো কথা বলেন। স্যার একটু আপনি হ্যাঁ নাসরিন আক্তার, আপনি বলেন। না কে বলতেছিলেন? আরেকজন যে চারটা নিচে 87 পাঁচটা বিথি। নিচে। স্যার আপনি একটু ফারাবি ভাইকে একটু হোস্ট করে দিবেন? ও ফারাবি, হ্যাঁ হ্যাঁ শিওর। ফারাবি না, আর না হয় আমাকে যে কোনো একজনকে একটু হোস্ট করে দেন। ফারাবি, ওকে স্যার বিথি আপু অথবা আমাকে যে কোনো একজন। কি
আছে তো ওখানে। এটা আমার নিয়ে যান দেন আচ্ছা আপনি একটু মিউটে যান যে কথা বলতেছেন। হ্যাঁ নাসরিন আপু আপনি মিউটে যান কি এই যে, অবস্থা very good. নাসরিন আপু আপনি একটু মিউট করেন। এই কলা দেখেন Okay, okay. ভাইয়া, দেখেন ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ Okay. ভাইয়া আপনি একটু রেকর্ড করেন। হ্যাঁ আমার ল্যাপটপে আজকে চার্জ নাই। হ্যাঁ ঠিক আছে আপু, রেকর্ড। তোমার সামনে কথা বলেন বুঝলাম না এটা নিবেন? ফারাবি স্যার ভাই আপনি যারা একটু কলা নিয়ে mute ঝগড়া করে দেন। করতেছে ওদের একটু আনমিউট এর করে মধ্যে দেন। কি আছে? দাঁড়ান ভাই, একজন আচ্ছা ওনাকে একটু মিউট করে দেন তো কেউ। একটা মিউট করছি আপু, দাঁড়ান আরেকটা দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। Okay. ওকে ভাইয়া থ্যাংক ইউ। স্যার কন্টিনিউ প্লিজ। এক মিনিট একটু। So এখান থেকে দেখেন যে the remaining carrying amount is depreciated under the new method. Only current and future periods are affected. So আপনি যখন কখনো depreciation method চেঞ্জ করবেন, তো এই depreciation method চেঞ্জ করাতে আপনার যে পিরিয়ড পর্যন্ত আপনি depreciation অলরেডি চার্জ করে ফেলছেন, এই পিরিয়ডটা আর নতুন করে এফেক্টেড হবে না, শুধুমাত্র কারেন্ট পিরিয়ড এবং ফিউচার পিরিয়ড গুলো এফেক্টেড হবে। তার মানে এটা হলো কি প্রসপেক্টিভ ইফেক্ট, দেয়ার ইজ নো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। আপনি একটা অ্যাসেট কিনছেন 2001 সালে, আপনি 2020 সালে এসে মনে হচ্ছে যে অ্যাসেটের লাইফ ছিল 30 ইয়ার্স, আপনি মনে করতেছেন যে আমি তো স্ট্রেট লাইন মেথড ফলো করছি, এখন তো আমি রিডিউসিং ব্যালেন্স মেথড ফলো করতে চাই। তো সেক্ষেত্রে কি আমি 2001 সাল থেকেই কাউন্ট করা শুরু করব? না, আমি 2020 সাল থেকেই কাউন্ট করা শুরু করব। ওকে, সো রিমেইনিং carrying amount is depreciated under the new method, i.e. only the current and future periods are affected. তো আমরা দুইটা এক্সাম্পল দেখে আসি, আপনাদের কাছে বোধহয় সবার কাছে এই শীটটাও আছে। হ্যাঁ দেখা যাচ্ছে এটা? জি স্যার, শীটটা দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। ওকে, সো এই জায়গায় খেয়াল করেন, এই যার নাম লেখা আছে সে কোশ্চেনটা পড়েন। নাসরিন আক্তার আছেন আপনি? নাসরিন আপু তো আছে। আছেন কি? মিউট করে দিয়ে বসে আছে নাকি শুনতেছেই না? অনলাইনে ঢুকলাম, ইচ্ছা হইলো শুনলাম, না মনে হয় স্যার নাসরিন লক আপু করে মনে হয় চলে কলা গেলাম। নিয়ে এগুলো ঝগড়া করতেছে মনে হয়, কলা নিয়ে। ও আচ্ছা থাক, এই সময় ডিস্টার্ব করা ঠিক না তাহলে। সো এবার দেখেন, নাসরিন আক্তার এন্ড কোম পারচেজ অ্যান অ্যাসেট ফর বিডিটি 8 লাখ এবং 1 তারিখে ধরেন যে কোনো ইয়ারের 1 তারিখে, and it had an essential estimated useful life of 5 years and it was depreciated using the reducing balance method at a rate of 40%. এবং ঠিক এর 2 বছর পরে, মানে দেখেন 2003 আর কি ধরে, মানে যে ইয়ার হোক আর কি 3 তে 1 আর 3, so 2 years পরে it was decided to change the depreciation method to straight line. Okay, so there was no change to the useful life and no residual value is anticipated. তো আমরা কি বলছিলাম আগে থেকে, এই জায়গায় সলিউশন দেওয়া আছে, তারপরেও আপনি একটা জিনিস ভালো করে দেখেন যে আমরা বলছিলাম যে আমরা 4টা জিনিস ভালো করে খেয়াল করব। কি কি? কস্ট, তারপর ডেপ্রিসিয়েশন মেথড, তারপর রেসিডুয়াল ভ্যালু এবং ইউজফুল লাইফ। তো এই জায়গায় প্রথম ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে যদি রিডিউসিং ব্যালেন্স মেথড আমি করি তাহলে আমার ইউজফুল লাইফটা কোনো কনসিডারের বিষয় হিসেবে না আসে না, তখন রেট। হ্যাঁ, আর যদি আমি স্ট্রেট লাইন মেথড করি তখন আমার ইউজফুল রেটটা দরকার হইতে পারে অথবা ইয়ারটাও দরকার হইতে পারে, ইউজফুল লাইফ। ওকে, সো এই ক্ষেত্রে কি হয়েছে, আমি প্রথমে ডেপ্রিসিয়েশন করছি কিভাবে করছি, যে প্রথমে আমি ডিসিশন নিছি যে আমি প্রথমে এটা স্ট্রেট লাইন মেথডে করব, সরি রিডিউসিং ব্যালেন্স মেথড, মানে 40%। প্রথম 2 বছর স্যার, প্রথমে রিডিউসিং ব্যালেন্স। তো এই ক্ষেত্রে দেখেন ফার্স্ট ইয়ারে দেখেন 8 লাখ টাকা ইনটু 40%, ডেপ্রিসিয়েশন কত টাকা? 3,20,000 টাকা। ওকে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 3,20,000। সেকেন্ড ইয়ারে দেখেন, সো
আমার রিডিউসিং ব্যালেন্স আমার কিভাবে আসে এই রেটটা, যে Sir, এই simply যে percentage দিয়ে কস্ট multiply মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই না কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, জি স্যার এটাকে বাদ দিলে Sir, আমি পাবো কোনটা, স্যার ক্যারিং ক্যারিং অ্যামাউন্ট অ্যামাউন্ট। তো সেকেন্ড ইয়ারে দেখেন ক্যারিং অ্যামাউন্টের উপর 40%, ওকে, আই মিন 8 লাখ মাইনাস 3,20,000 বাদ দিলে আমি কি পাচ্ছি সেকেন্ড ইয়ারে ক্যারিং অ্যামাউন্ট কত, ফার্স্ট ইয়ারে লাস্ট ক্যারিং অ্যামাউন্ট 4,80,000 টাকা, সেটার উপর 40% দিচ্ছি। তো আমার সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন কত, 1,92,000 টাকা। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার স্যার এখন দেখেন আমি থার্ড ইয়ারের শুরুতে এসে আমি ডিসিশন চিন্তা করলাম যে না, আমি আর রিডিউসিং ব্যালেন্স মেথড ফলো করব না, আমি কি করব, স্ট্রেট লাইন মেথড ফলো করব। এবং আমি এটা ধরে নিচ্ছি যে এই there was no change in the useful life and no residual value is anticipated. কোশ্চেন একদম লাস্টের লাইনটা দেখুন, there was no change to the useful life, তার মানে ইউজফুল লাইফ তো আগেই বলে দিছে কয় বছর, 5 ইয়ার্স, ওকে, 5 ইয়ার্স এর ভিতর অলরেডি কয় ইয়ার চলে গেছে, 2 years, 2 years. so only 3 years remaining, okay, and there is no Yes, sir. residual value. But এখন খেয়াল করে দেখেন আমার অ্যাসেটের কস্ট ছিল কত টাকা, 8 লাখ টাকা, 8 লাখ হ্যাঁ? এবং আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত টাকা ছিল ওই সময়, 5,12,000 টাকা, তাই না? 5,12,000 এই দুইটা বাদ দিলে যে ফিগারটা, সেই ফিগারটাই আমার ওই সময়কার ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। খেয়াল করছেন, ওই সময়কার ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট, এবং ওই অ্যামাউন্টটাকে আমি রেস্ট অফ দা 3 ইয়ার্স ইকুয়ালি ডিভাইড করে দিছি, ঠিক আছে? এই যে অ্যামাউন্টটা, এটা কিন্তু এই সেকেন্ড ইয়ার শেষে ক্যারিং অ্যামাউন্ট, বুঝতে পারছেন কিনা আপনারা? স্যার তখন ইউজফুল লাইফটা আপনার 3 বছরের হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এই ইউজফুল লাইফটা 3 বছর হয়ে যাবে। এখন দেখেন আমি যদি এখানে ক্যারিং অ্যামাউন্ট লিখতাম, তো সেক্ষেত্রে কি হইতো, এখানে ক্যারিং অ্যামাউন্ট আসলে প্রথম বছর কত টাকা হইতো বলেন তো? স্যার এটা হতো 800,000 মাইনাস 320,000, তাহলে ক্যালকুলেটর কত হইতো বলতেছি স্যার। লেখা আছে 4,80,000, এই যে পরে বলে লেখা আছে না? জি স্যার, হ্যাঁ এইটা। হ্যাঁ, পরে তারপরে কত হইতো বলেন তো? তারপরে হয়তো হচ্ছে 2,88,000। তারপর 2,88,000, তাই না? এই দেখেন এখন এই জায়গা সরি 2,88,000। এখন দেখেন আমি এই যে কাজটা করছি, এই যে এই সময় থার্ড ইয়ারের শুরুতে এসে আমার কি কি ভ্যালু থাকলো দেখছেন, ভ্যালু হলো এই 2,88,000 টাকা আমার এই পরবর্তী যে ডেপ্রিসিয়েশন মেথডই করব, এটার জন্য আমার কস্ট, ওকে, এটার জন্য আমার কস্ট, আর রিমেইনিং ইউজফুল লাইফ কত, 3 ইয়ার্স, ওকে। সো আমি স্ট্রেট লাইন মেথডে, যেহেতু কোনো রেসিডুয়াল ভ্যালু নাই, এই জায়গায় খেয়াল করছেন, এইটার আমি বাদ দিলে কোনটা আসতো তখন ওই সময়কার জন্য 2,88,000 টাকা, ঠিক আছে? আমার কিন্তু আগে 2 ইয়ার্স এ আমি কিন্তু অ্যাডজাস্টমেন্ট দিব না, দিব কোনো না স্যার, না স্যার, আগে 2 ইয়ারে কোনো অ্যাডজাস্টমেন্ট দিব না, আমি কারেন্ট ইয়ার থেকে শুরু করব। যদি না বুঝেন তো বলেন, এটা অঙ্কটা আবার পড়েন, দেখেন, আমি টাইম দিচ্ছি, যদি না বুঝেন পরের অঙ্কতে কিন্তু এটা না বুঝলে পরেরতে আবার একটু বুঝতে কষ্ট হবে। আমার মনে হয় যে এটা ইজিলি আমরা কি 2,88 2,88,000 কে 3 ইয়ার্স দিয়ে ভাগ করেছি? হ্যাঁ, 2,88,000 কে 3 ইয়ার্স দিয়ে ভাগ করছি, কারণ ওই সময় ওই অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট যেটা ছিল ওইটাই কনসিডারেবল হবে, বুঝতে পারছেন? স্যার ব্যালেন্স শিটে কি স্যার আনতে গেলে স্যার আপনার এটা মানে এই যে পরে 96,000 টাকাটা ধরে তারপর আনতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, 96,000 আনতে গেলে ব্যালেন্স শিটে তো আমি প্রেজেন্টেশন দেখাই দিছি ক্যারিং অ্যামাউন্ট কত হবে। এই যে দেখেন, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেন কস্টের থেকে, দেখেন 8 লাখ। থার্ড ইয়ারে দেখেন কত, আমার 8 লাখ কস্ট, কিন্তু আমার 8 লাখ কি আছে, কস্ট চেঞ্জ হয়েছে না স্যার, কস্ট সেম থাকবে স্যার, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনে কিন্তু চেঞ্জ হয়েছে, আসছে না? জি স্যার। দেখেন দ্বিতীয় বছর শেষে যায় থাকবে কত টাকা, তৃতীয় বছর 512 স্যার, 1,92,000, 192। হ্যাঁ, তৃতীয় বছর যায়, চতুর্থ বছর শেষে
96,000 টাকা। 96,000 টাকা, গুড। 96,000 টাকা। এবং এই ইয়ারে যায় কত থাকবে? জিরো। জিরো থাকবে স্যার। হ্যাঁ, জিরো। বুঝছেন এখন? জি স্যার, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। তো এখন আপনাকে পরীক্ষায় কি আসতে পারে? ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন চার্জ ফর ইচ ইয়ার অফ দ্য অ্যাসেট লাইফ। আপনার ডেপ্রিসিয়েশনটা বের করতে বলতে পারে অথবা ক্যারিং অ্যামাউন্ট বের করতে বলতে পারে, ঠিক আছে? তাহলে থার্ড ইয়ার শেষে আপনাকে ক্যারিং অ্যামাউন্ট বের করতে বললো, তার মানে আপনাকে এই স্যার, প্রসেস বুঝে করে আসতে স্যার, হবে। হ্যাঁ, বলো। দুইটা মেথড যদি দেওয়া থাকে আর যদি বলে মানে ইচ ইয়ার, তাহলে আনসার কোনটা দিব আমরা? দুইটা মেথড দেওয়া থাকে মানে বুঝিনি। স্যার এখানে তো ফার্স্ট মানে আমরা রিডিউসিং ব্যালেন্স মেথডে করেছি, এরপর আবার স্ট্রেট লাইন মেথডে করেছি। সেটেল মেথডে করতে বলছে তো আপনাকে, কি বলছে? ইট ওয়াজ ডিসাইডেড টু চেঞ্জ দ্য ডেপ্রিসিয়েশন মেথড টু স্ট্রেট লাইন। কোন সময়? ওই যে একটা নির্দিষ্ট তারিখ দেখেন, অন 1/1/2000 মানে 13 আর কি, 3। আচ্ছা, 30 ডিসেম্বর। আচ্ছা, তাহলে তো 30 স্যার ডিসেম্বর না? ইয়ারের ডিপ্রিসিয়েশন চার্জ, তো সেখানে মেথড একটা দুইটা তিনটা বলে কথা নেই, যেটাই থাকুক প্রত্যেকটা ইয়ারের রেসপেক্টিভ ডিপ্রিসিয়েশন মেথড ওয়াইজ ডিপ্রিসিয়েশনটা হচ্ছে এখানে মেইন কোশ্চেনের যে মানে ইয়েটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। তো প্রথমে আমাদের কি করতে বলছে? রিডিউসিং ব্যালেন্সে করতে বলছে। তো আমরা তো এখন আগের ক্লাস তো করছি, আমাদের এখন রিডিউসিং ব্যালেন্সে কিভাবে ক্যালকুলেট করতে হবে, স্ট্রেট লাইন ব্যালেন্স মেথডে কিভাবে ক্যালকুলেট করতে হবে, আই থিংক উই নো অ্যাবাউট ইট, ঠিক আছে? জি তো স্যার। এখন আমাদের হলো কনসেপচুয়াল জায়গাতে আমরা টাচ করতেছি। যদি আমার একটা মেথড আগে থাকে যে আমি স্ট্রেট লাইন মেথডে আগে ডেপ্রিসিয়েশন করছি, এখন যদি আমাকে বলে রিডিউসিং ব্যালেন্স মেথডে, অথবা আমি কি বলছি, চারটা জিনিস চেঞ্জ হইতে পারে, ডেপ্রিসিয়েশন মেথড চেঞ্জ হইতে পারে, যেটা আমরা দেখলাম। পরের ম্যাথটা দেখলে আমরা বোধহয় আরো ক্লিয়ার হব। এটা পড়েন একজন কেউ। মিস্টার শুভ আছেন আপনি? মিস্টার শুভ না মোহাম্মদ শুভ, যেই হোক একজন, তার মেইল আইডি এটা নাই। আচ্ছা, যে কোনো একজন পড়েন, সবাই দেখেন, স্লাইডের দিকে তাকায় থাকেন, একজন পড়েন। স্যার পড়তেছি স্যার। ওকে। Mr. Shubho at 304 Limited makes up its financial statements to 31st December each year. On 1st January 2020, it bought a machine for BDT 500,000 and depreciated it at 10% per annum on the reducing balance basis. On 1st January 2004, the company decided to change the basis of depreciation to straight line over a total life of 9 years. 5 years remaining from 1st January 2004, there is no residual value. Calculate annual depreciation charge and also revised annual depreciation charge. ওকে, সো এখান থেকে আমরা কয়েকটা জিনিস ভালো করে আগে নোট করে নিই। সেটা হলো, আমার শুরুতে কস্ট ছিল কত টাকা? 5 লাখ। ওকে, এবং সেটা কোন তারিখে? 1st জানুয়ারি 0-তে। ওকে, 1st জানুয়ারিতে এটা কস্ট প্রাইস ছিল কত টাকা মেশিনের? 5 লাখ। এবং ডেপ্রিসিয়েশন শুরুতে বলছে কি? রিডিউসিং ব্যালেন্স বেসিস, এবং সেটা 10% পার অ্যানাম। এবং আমার অ্যাসেটের ইউজফুল, এটাই ছিল প্রথম। হ্যাঁ, ফার্স্ট ইয়ার আমার প্রথম শুরুতে এই প্যারা বলছে। তো শুরুর এই অনুযায়ী আপনার ডেপ্রিসিয়েশন কত হবে? তাহলে স্যার শুরুতে ফার্স্ট ইয়ারে 10% করে রিডিউস হবে। হ্যাঁ, তো ফার্স্ট ইয়ারে কত হবে, সেকেন্ড ইয়ারে কত হবে? স্যার দেখতেছি স্যার ক্যালকুলেটরে। স্যার ফার্স্ট ইয়ারে হচ্ছে 50,000 আর সেকেন্ড ইয়ারে হচ্ছে 45,000, 45,000। ফার্স্ট ইয়ারে কত টাকা? কত? 50,000। পরে Second year? 4,50,000 উপরে 10% স্যার। পরে হচ্ছে স্যার 45,000। ওকে, 45,000। সো 45,000 যদি হয়, সো আমরা কি শিখছি এইবার দেখেন। আর থার্ড ইয়ারে? থার্ড ইয়ারে 81,000। থার্ড ইয়ারে 81,000 কি হবে? স্যার 4,50,000 থাকে, আর রিমেইনিং ইয়ার হচ্ছে স্যার 5 ইয়ার। না না না, থার্ড ইয়ারে ডেপ্রিসিয়েশন কত সেটা বলেন। 40,500। 0-তে, এটা খেয়াল করেন, ইয়ারে কি লেখা আছে? 1st জানুয়ারি 0। 0-তে কত বলেন? 0-তে 5 লাখ ইনটু 10% কত টাকা? 50,000 টাকা। 50,000। তারপরে এবার কত? 45,000। 45,000। ওকে,
একে তারপরে এবার 45,000, হচ্ছে তারপর দুইয়ে তারপরে কত? এবার হচ্ছে 40,500, দুইয়ে কত? 40,500, যেটা হলো 4,05,000 না? 4,05,000 ইন্টু into 10%। 10 কত আসে? 40,500 না? থ্রিতে কত বলেন? থ্রিতে এটা বাদ দেন, বাদ দিয়ে বলেন কত হবে? স্যার 72,900, 36,450। কত? 36,450 স্যার। 36,450, হয়েছে? এবার এই পর্যন্ত ক্যালকুলেট করে দেখেন। এবার আমাকে বলেন, এই যে ডেটটা দিয়ে আছে না, এই যে এই ডেট, খেয়াল করেন এই ডেটটা, হ্যাঁ, এই ডেটটাতে এসে দেখেন পরের ঘটনা ঘটছে কোন সময়, এই ডেটে। তো এর আগ পর্যন্ত আমার ডেপ্রিসিয়েশন কিভাবে হবে? ওই আগের নিয়ম অনুযায়ী সেখানে কি বলছে, ক্যালকুলেট দা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ, তাই না? সো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জে আমি যদি এখান থেকে ওই ডেটে ক্যারিং অ্যামাউন্ট বের করি, আমরা কিন্তু আগেরটা বুঝি, আমরা ধরে নিচ্ছি আমি ওই আগের যে ক্যালকুলেশন তা জানি, না বুঝলে এখন থেকে বলেন। ক্যারিং অ্যামাউন্ট অন এই সময় ক্যারিং অ্যামাউন্টটা কত বলেন তো? স্যার 3,28,050 টাকা। কিভাবে হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলেন? সো আমি ফিগারটা লিখতেছি, আপনারা ক্যালকুলেশন করে বলেন। সেটা হলো 5 লাখ টাকা আমার কস্ট ছিল, তাই না? জি স্যার। 5 লাখ টাকা কস্ট ছিল, 5 লাখ টাকা কস্ট। আর ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন কত বলেন? 50,000 না? 50,000। সেকেন্ড ইয়ার ডেপ্রিসিয়েশন কত? 45,000, 45,000। স্যার 45 থার্ড ইয়ার টাকা ডেপ্রিসিয়েশন কত? 40,500 স্যার। 40,500। ফোর্থ ইয়ার ডেপ্রিসিয়েশন কত? 36,450, 30,000। 36,450, 36 ভাই, জি স্যার। কত? 36। 36 স্যার। 36 জি স্যার, জি স্যার। 36 450। স্যার। ওকে, সো এটা বাদ দিলে ইকুয়াল টু কত? 3,28,050, 3,28,050 এটা? না, একটা শূন্য হবে মাঝে, মানে 5-এর আগে। ও 3,28,050। ওকে, সমস্যা নেই। সো এখন দেখেন এই ক্যারিং অ্যামাউন্ট আমার কত টাকা এই সময় এসে, কারণ আমার জিরোতে 0, 1, 2, 3 এই 4 বছরে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করছি রিডিউসিং ব্যালেন্সে, করার পরে আমার ক্যারিং অ্যামাউন্ট কত? 3,28,050। এবার সেকেন্ড লাইন পড়েন। On 1st January 2004, the company decided to change the basis of depreciation to a straight line over a total life of 9 years. কি বলছে? আমি কোন ডেপ্রিসিয়েশন মেথডে যাব এখন? স্ট্রেট লাইনে যাব, এবং আমার টোটাল লাইফ হবে কত ওই অ্যাসেটটা? 9 ইয়ার্স। তো তার মানে কি, এটা আবার ব্যাখ্যা করে বলে দিছে যে 5 ইয়ার্স রিমেইনিং ফ্রম 1st January 2004, ঠিক আছে? এটা যদি নাও বলতো এই 5 ইয়ার্স রিমেইনিং ফ্রম এটা, তাতেও কিন্তু আপনার ওই 5 বছরই চিন্তা করতে হতো, কারণ হলো টোটাল অ্যাসেটের লাইফটা হলো 9 ইয়ার্স, তো 4 ইয়ার্স তো অলরেডি চলে গেছে, ঠিক আছে? কথাটা বলে দিছে মানে এই যে আপনার স্পেসিফিকেশন দিয়ে দিছে, না বললেও কিন্তু সেম কথাটাই হইতো। ওকে, সো দেয়ার ইজ নো রেসিডুয়াল ভ্যালু, এবং রেসিডুয়াল ভ্যালু নাই। এবার বলেন ডেপ্রিসিয়েশন কত পরের 5 ইয়ার্স এর? 5 ইয়ার্স 65,610। কিভাবে পাইলাম? স্যার আমার হাতে 3,28,050 5 দিয়ে ভাগ করলে হয়। হ্যাঁ, তো পরের ইয়ার গুলোতে ডেপ্রিসিয়েশন হবে হলো এরকম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কিভাবে হবে? যে আমার এই যে ভ্যালুটা আছে, কোন ভ্যালুটা? স্যার 3,28,050 কে 5 দিয়ে ডিভাইড করতে হবে, মানে ইচ ইয়ার সেম আসবে স্যার স্ট্রেট লাইনে পরবর্তী। তাহলে এই ভ্যালুটা আমার যেহেতু কোনো রেসিডুয়াল ভ্যালু নাই ভাই, এটা একটু মাথায় রাখবেন আপনারা, কারণ রেসিডুয়াল ভ্যালু কিন্তু আবার অনেক সময় চেঞ্জ হবে। সো এই জায়গায় 0 দেন। ওকে, জি স্যার। দেন ডিভাইডেড বাই 5। স্যার এটা আসে কত টাকা বলেন? 65610 স্যার। ভুলভাল বলেন না, পরে মনে করবে যে স্যার ভুল করেছে।
না না স্যার ঠিক আছে ঠিক না আছে স্যার ঠিক আছে 65610 65610 জি স্যার। ওকে, আপনারাই বলতেছেন, ক্যালকুলেশন তো এখানেই দেখানো আছে। সো এবার বলেন, এবার বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার কারো যদি কোনো কনফিউশন থাকে প্লিজ এই দুইটা ম্যাথের ভিতর বলেন। এর পরের ধাপের নইলে পরে আপনি চুপ করে বসে থাকবেন, হয় ভালো লাগবে না, আর নাহলে মনে হবে যে স্যার কি বুঝাইতেছে। স্যার এই কোশ্চেনটার রাখতে অ্যানসার করবে। হবে হচ্ছে স্যার অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন চার্জ, তার মানে প্রত্যেকটা বছরের যে ডিপ্রিসিয়েশন, যেমন আগে আমরা 50,000 45,000 এগুলো করে করে এসে এরপরে যখন রিভাইজড ডিপ্রিসিয়েশন মেথড হলো তখন ওটা রিমেইনিং যে 5 ইয়ার্স 65610 এইটা হবে। এটা হচ্ছে তো স্যার আপনার এদিকে দেখেন, আমি যদি 9টা ইয়ার লিখি, আপনারা যদি যে ডেপ্রিসিয়েশন করতে বলছে, আমি যদি একটা টেবিল নিই, চার্ট নিই, হ্যাঁ জি স্যার টেবিল নিই, এবং টেবিল নিয়ে আমি ধরেন যে কয় বছর, স্যার 9 টোটাল বছর 9 না? ইয়ার্স স্যার। 9 ইয়ার্স। সো 9 ইয়ার্স আমি নিলাম। এখন আমারে বলেন তো যে কোন ইয়ারে ডেপ্রিসিয়েশন কত, পারবেন না? পারবো জি স্যার। স্যার পারা যাবে স্যার। তাহলে পরে এই জায়গা তো আর অন্য কিছু না, যে আপনার কোন ইয়ারে ডেপ্রিসিয়েশন কত এইটুকু আপনারা জানতে চাইছে, আর কিছুই জানতে চাই না। ক্যালকুলেশন তো বুঝছেন কিভাবে আসতেছে? জি স্যার। ফার্স্ট ইয়ারে যে 50,000 আপনিই করছেন, আমি তো আর করি নাই, তাই না? আপনারাই তো করলেন। পরের ইয়ারে কত, 45,000। হ্যাঁ। সো তারপরে ইয়ারে কত, এটা 4500 স্যার। হ্যাঁ। সো এর পরের ইয়ারে এটা, চতুর্থ ইয়ারে এটা। 450 আর বুঝছে এটা বুঝতে পারছেন? বুঝেন না এরকম কেউ আছেন? সে বলেন। আর নাহলে এর পরের ম্যাথ কিন্তু আমি যে কেউ ডাক দিয়ে বলবো যে এটা করতে, এবং যদি না পারেন তাহলে আমি ধরে নিবো যে আপনি বুঝেন নাই, শুধু শুধু আমার মিথ্যা বুঝাইছেন। হ্যাঁ স্যার বুঝছি। এর পরের ইয়ার গুলোতে কি হবে, এই যে রেস্ট অফ দা 1 2 3 4 1 2 3 4, এরপরে 5 থেকে সেম, তাই না? জি স্যার। 5 থেকে 9 9 পর্যন্ত সেম। আমি এটা ডট দিলাম যাতে বোঝা যায় যে এইগুলো ভিতরের ইয়ার গুলোতে ওইটাই আছে। হ্যাঁ ঠিক আছে। তো কোশ্চেনটা একটু দেখি আবার একটু। আচ্ছা কোশ্চেনটা দেখেন প্লিজ, পড়েন। আপনি যে বলছেন দেখবেন সে একটু পড়েন, আর বাকিরা দেখেন যে না বুঝলে এখনো কোশ্চেন করেন। আর যে কে ভাই বলতেছিলেন জন্য যে কোশ্চেনটা দেখি আপনি একটু পড়েন আবার, যাতে আপনিও শুনেন আমরাও শুনি। Mohammad Shubho Limited makes it up its financial statement to 31st December each year. মানে ও প্রতি On বছর 1st January ডিসেম্বর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে। হ্যাঁ এবার on 1st January 2000X0 it bought a machine for BDT 5 lakh and depreciated it at a 10% per annum on the reducing balance basis. On 1st January 2014, the আচ্ছা ভাই company আপনারই বলি, আপনি প্রথম যে 2 লাইন পড়লেন এই পর্যন্ত করতে পারবেন না? জি স্যার হ্যাঁ তো কি করবেন? রিডিউসিং ব্যালেন্স হবে এই পর্যন্ত। হ্যাঁ 10% করে। এখন আমি আপনাকে হ্যাঁ পরের লাইন পড়েন। On 1st January 2014, the company decided to change the basis of depreciation to straight line over a total life of 9 years. That is 5 years remaining from 1 January 2014. There is no residual value. হ্যাঁ সো প্রবলেমটা কোন জায়গা দেখেন, এই যে ডেটটা, এই ডেটের আগ পর্যন্ত আমার কোনো সমস্যা নাই, আমি নরমালি ডেপ্রিসিয়েশন চার্জ করে গেলাম এই 4 ইয়ার। রিডিউসিং যেটা রিডিউসিং ব্যালেন্স। হ্যাঁ রিডিউসিং ব্যালেন্স, গুড। এরপরে হচ্ছে স্যার স্ট্রেট লাইন। হ্যাঁ এরপরে যাই স্ট্রেট লাইন বলছে, কোন ইয়ারে বলছে? এই 5th ইয়ার থেকে। সো আমার তখন ভ্যালুটা যে নিতে হবে, কোন ভ্যালুটা আমি স্ট্রেট লাইনে নিব সেটা ইম্পর্টেন্ট। আমি বলছি এই জায়গায় ভ্যালু নেবেন কোনটা, এই ভ্যালুটা নেবেন, এই যে এই ভ্যালুটা, ঠিক আছে? এই ভ্যালুটা আপনি নেবেন, মানে ওই সময়কার যে ক্যারিং অ্যামাউন্ট সেই ভ্যালুর উপরই আপনার স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন হবে। ওকে বোঝা গেল? জি স্যার আমার কাছে মনে হয় স্যার এখানে দুইটা ট্রিক থাকতে পারে কোশ্চেনে। একটা হলো যে কত ইয়ার রিমেইনিং এটা বোঝাটা ডেট অনুযায়ী,
আর হচ্ছে এই ক্যারিং অ্যামাউন্টটা ক্যালকুলেট করাটা। হ্যাঁ, ক্যারিং অ্যামাউন্টটা আপনি ক্যালকুলেট করে নেবেন, এইভাবেই করবেন। আপনার পরীক্ষার খাতায় অত তো লিখতে হবে না, আপনি এই যে আমি যেভাবে এক লাইনে দেখালাম এভাবে করে করে নেবেন, ঠিক আছে? স্যার আমরা রিডিউশন মেথড থেকে স্ট্যান্ডার্ড মেথডে স্যার বাকি 5 বছর করেছি। এখন যদি স্ট্যান্ডার্ড মেথড থেকে লাস্টে আমরা রিডিউশন মেথডটা যদি করি সেক্ষেত্রে কি সেম হ্যাঁ, দাঁড়ান, আপনার কোশ্চেনের আনসার আছে। আমরা কি দুইটা এক্সাম্পলই তো দেখছি, কোথা থেকে? রিডিউসিং থেকে স্ট্রেট লাইন, না তাই না? এবার আসেন এই পরেরটা দেখেন, এই 3 নাম্বারটা দেখেন, এটা পড়েন। স্যার বললাম মাহমুদা নিসা, আপনি আছেন? মাহমুদা নিসা নামে কেউ আছেন? মাহমুদা নিশা নাই? আচ্ছা ঠিক আছে, পড়েন, কে আগ্রহী দেখুন একজন পড়েন। স্যার বললাম A business owned by Mahmoud Anisha purchased a building on 1st January. ভাই আপনি একা বললেই তো হবে না, ফারাবি, আরেকজনের পড়ার সুযোগ দেন। আচ্ছা তাহলে আমি বলি, আপনি তো আপনারটা তো সবাই বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, আপনি তো ভালো, গুড, এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছেন, কিন্তু আর কে আছে পার্টিসিপেন্ট? আপনারা কেউ ফ্র্যাঙ্কলি করেন, পার্টিসিপেট করেন? জি স্যার, করতেছি। ওকে। A business owned by Mahmoud Anisha purchased a building on 1st January 2001 and at cost BDT Taka 1 lakh. The building had a 20-year life. On 31st December 2005, the business decided that since property prices have fallen sharply and future trading prospects are poor, the building is now worth only BDT Taka 60,000 and the value of the asset should be reduced accordingly in the financial statement of the business for the year ended 31st December 2005. The building was being depreciated over 20 years at the rate of 5% per annum on cost. Okay. আরো আছে, দাঁড়ান ভাই। হ্যাঁ। Calculate the annual depreciation charge and also the revised annual depreciation charge and carrying amount. ওকে, সো এইবার দাঁড়ান, আমি কোশ্চেনটার এক পেজে নিয়ে যাই, নাহলে আপনাদের বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তো দেখতে পাবেন না। এবার দেখেন এখানে কি বলছে, যে এ বিজনেস ওন্ড বাই মাহমুদা নিশা purchased a building on 1st January 2001 at a cost of BDT 1 lakh. তো আমার কস্ট প্রাইস কত টাকা? 1 লাখ টাকা, ঠিক আছে? তো আমি কি করছি, জানুয়ারির 1 তারিখে পারচেজ করছি, এবং এই বিল্ডিং এর ইউজফুল লাইফ কত? ইউজফুল লাইফ হলো 20 ইয়ার্স। হ্যাঁ, এবং 31st ডিসেম্বর 2005 এ বিজনেস কি ডিসাইড করছে, যে প্রাইস ফল করছে শার্পলি and future trading prospects are poor. The building is now worth only, আমরা এই কোশ্চেনটা পরে যাই ভাই, আমরা এটা পরে দেখি একটু, আমরা ওই আপনাদের আগের সলিউশনে থাকি। হ্যাঁ, সো আগেরটার ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি যদি এই রিডিউসিং ব্যালেন্সে যান, স্টেট লাইন থেকে রিডিউসিং ব্যালেন্সে যান, একজন কোশ্চেন করছিলেন যে আমরা তো স্যার স্টেট লাইন দেখতেছি, রিডিউসিং ব্যালেন্স প্রথমে দেখতেছি, পরবর্তীতে স্টেট লাইন করতেছি। হ্যাঁ, সো যদি প্রথমে স্টেট লাইন থাকে, পরে যদি রিডিউসিং ব্যালেন্স থাকে, তখন কি হবে? তখনও আপনার ক্ষেত্রে উত্তর রিডিউসিং ব্যালেন্সের রেটটাও হবে এই যে পার্সেন্টেজ আছে এটার উপর, ক্যারিং অ্যামাউন্টের উপর। ক্লিয়ার? একজন কোশ্চেন করছিলেন যে স্যার আমরা তো স্টেট লাইন মেথডে প্রথমে রিডিউসিং ব্যালেন্সে ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি, দেন মেথড চেঞ্জ করে আমরা স্টেট লাইন মেথডে গেলাম। সো দ্যাটস ফাইন। সো এখন যদি আমাদের এরকম হয় সিনারিও, যে শুরুতে রিডিউসিং স্টেট লাইন মেথড ছিল, পরবর্তীতে এটা রিডিউসিং ব্যালেন্সে গেল, তো সেক্ষেত্রে রেটটা কোনটার উপর হবে? ক্যারিং অ্যামাউন্টের উপরই হবে। পিছনের কোনো ইফেক্ট থাকে না, সবসময় ফিউচার এবং প্রসপেক্টিভ ইফেক্ট। ওকে, there is no retrospective effect, only prospective effect, current এবং ফিউচার ইয়ার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, আমাদের এটা দেখা যাচ্ছে এই স্লাইডটা, ওই যে পাওয়ার পয়েন্টের স্লাইড দেখা যাচ্ছে? না স্যার, এটা তো ওয়ার্ড না স্যার, আসেনি। স্যার আমরা শুধু ওয়ার্ডের ইয়েটা দেখতে পাচ্ছি স্যার, কোশ্চেনে। জি স্যার, পাওয়ার পয়েন্টটা এখনো আসে নাই। ওকে,
এখন না স্যার। আচ্ছা আচ্ছা না স্যার এখনো ওয়ার্ডটাতেই আছে স্যার। আমার আছে মনে এবারে? হয়- এবার তো আসার কথা। স্যার এবার এসছে স্যার পাওয়ার জি পয়েন্ট। স্যার আসছে। ওকে, সো আমরা রিভিউইং এন্ড চেঞ্জিং দ্য ডেপ্রিসিয়েশন মেথড, এখন এই লেখাগুলো পড়েন, দেখেন মিলবে। দ্য ডেপ্রিসিয়েশন মেথড ইউজড এন্ড দ্য ক্যারিং অ্যামাউন্ট শুড বি রিভিউড অ্যানুয়ালি ফর অ্যাপ্রোপ্রিয়েটনেস। ঠিক আছে? If there are any changes in the expected pattern of use of the asset, hence the economic benefit, then the method used should be changed. আমরা চেঞ্জ করছি এবং দেখছি, হ্যাঁ? There is a change in accounting estimate under IAS 8. The remaining carrying amount is, খেয়াল করে দেখেন লাস্টের লাইনটা, the remaining carrying amount is depreciated under the new method. আপনি কি একজন কোশ্চেন করছিলেন? ঠিক আছে, এই লাস্টের লাইনটা আপনার জন্য স্পেশালি, the remaining carrying amount is depreciated under the new method, only current and future periods are affected. বুঝা গেল? So there is, I think, no confusion এখন আর কনফিউশন থাকার কথা না। স্যার যেই মেথডই হোক ক্যারিং অ্যামাউন্ট এই মেথডেই হোক, এখানে আপনার ওই সময়কার যে ক্যারিং অ্যামাউন্ট থাকবে ওইটার উপরই নতুন মেথডে ডেপ্রিসিয়েশন হবে। ওকে, ওটাই ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। অর্থাৎ যা হয়ে গেছে তা হয়ে গেছে নাকি স্যার? যা হয়ে গেছে তা হয়ে গেছে, গুড। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়ে গেছে, এখন হয় বর্তমান এবং ফিউচার নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে স্যার, বিষয়টা হচ্ছে যে ইয়ারে স্যার আমার মেথডটা চেঞ্জ হবে, ওই ইয়ারের কারেন্ট অ্যামাউন্ট নিয়ে আমার ওই মেথডটা করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, ওই ইয়ারের কারেন্টে যেই পিরিয়ড থেকে বলবে ওই পিরিয়ড থেকে জি, স্যার। ক্যারিং অ্যামাউন্টটা কনসিডার করে আমাকে নতুন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। আমি কিন্তু ভাই অ্যাসেট কমাইতেছি না, বাড়াইতেছি না, আমি কিন্তু শুধুমাত্র এতে কি ক্যালকুলেট করতেছি, ওই ইয়ারের ডেপ্রিসিয়েশন কত হবে, শুধু এইটুকু ক্যালকুলেট করতেছি এই মেথড চেঞ্জ করে। আর কিছু চেঞ্জ করতেছি? না স্যার। আর কোনো কিছু চেঞ্জ করতেছি না। আমার অ্যাসেটের কস্টও যা তাই থাকতেছে, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যা হইছে তার সাথে নতুন ইয়ারটা যা যোগ হচ্ছে, একই স্টাইল। ঠিক আছে, শুধুমাত্র ওই ইয়ারের ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে, কিসের জন্য? মেথড চেঞ্জ হওয়ার কারণে। এবং সেটার ক্ষেত্রে আমি কি বলা আছে যে ওই যে সময় আমি ডিসিশনটা নিব ওই পিরিয়ডের শুরুর যে ক্যারিং অ্যামাউন্ট সেটার উপর বেস করে আমাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। ওকে, গট ইট? স্যার ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। আরো ম্যাথ করবো আমরা। সো এই 1 আর 2 নাম্বার ম্যাথ ছিল এটার জন্য। আমরা এবার পরের স্লাইডে চলে যাই। সো রিভিউ এন্ড চেঞ্জিং ক্যারিং অ্যামাউন্ট ফল ইন ভ্যালু, এটা ইম্পায়ারমেন্ট লস। ধরেন আমি একটা অ্যাসেট, ওই যে এক্সাম্পলটা পড়লেন ওই এক্সাম্পলটা দিয়ে বলি, আমি একটা অ্যাসেট 1 লাখ টাকা দিয়ে পারচেজ করছি জানুয়ারির 1 তারিখ 2001। খেয়াল করেন ওই ম্যাথটাই বলতেছি আমি। সো এখন আমার ইউজফুল লাইফ কত? 20 ইয়ার্স। ইউজফুল লাইফ 20 ইয়ার্স। সো আফটার 5 ইয়ার্স, আই মিন 31 ডিসেম্বর 2005, আমি দেখলাম যে আমার এই অ্যাসেটের ভ্যালু আছে এখন 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকা। তো এবার আপনি আমারে বলেন 2005 এ আপনার কত টাকা ইনকাম স্টেটমেন্টে চার্জ হবে? হ্যাঁ, সো এবার আমরা দেখি এগুলো দেখেন। when the value, খেয়াল করেন, when the value of a non-current assets falls to less than its carrying amount, আবার বলছি, when the value of a non-current asset falls to the less than its carrying amount, আমার শুরুতে কস্ট ছিল তার থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমি ক্যারিং অ্যামাউন্ট পাবো, কিন্তু সেই ক্যারিং অ্যামাউন্টের থেকেও যদি কোনো অ্যাসেটের ভ্যালু কম হয় and the fall in value will not be recovered from future use of the asset, এবং ওইটা যদি ফিউচার যদি রিকভার করা না পসিবল হয়, it is said to have suffered an impairment loss and should be written down to its new value. ওকে, সো ধরেন একদম সিম্পল একটা এক্সাম্পল বলি, আপনি 10,000 টাকাতে একটা অ্যাসেট ল্যাপটপ কিনলেন, তো চিন্তা করছেন যে এটা 5 বছর যাবে। কয় বছর যাবে? 5 বছর। তো 2 বছর পরে দেখলেন যে এই অ্যাসেটটা 2 বছর পরে যে দেখলেন যে ডেপ্রিসিয়েশন হবে কত টাকা বলেন তো? অ্যাসেট লাইনই ধরেন 4,000 টাকা। 4,000 টাকা। ক্যারিং অ্যামাউন্ট কত হবে? 6,000 টাকা। 6,000 টাকা। কিন্তু দেখলেন ওই অ্যাসেটটা ল্যাপটপটা যদি এখন বিক্রি করে দেন সর্বোচ্চ 5,000 টাকা পাইতে পারেন। তার মানে ওই ল্যাপটপটা কি আর 6,000 টাকা ভ্যালু রয়েছে আপনার কাছে? না, ওইটার ভ্যালু এখন কত টাকা?
5,000 টাকা। 5,000 টাকা। এবং আপনি ধরেন যে লোকজনকে প্রিন্টার করে দেন অথবা টাইপ করে দেন, সেখান থেকে ইনকাম করেন, সেটা হচ্ছে হিসাব করেও দেখলেন যে সর্বোচ্চ আমি 5,000 টাকা ইনকাম করতে পারবো, বা যে অথবা 7,000 টাকা ইনকাম করতে পারবো, কিন্তু 2,000 টাকা আমার খরচ হবে, তাতে আমার কত টাকা হবে? 5,000 টাকা। তো ওইটার ভ্যালু আমার কাছে তখন দেখা গেল যে 5,000 টাকা। ওকে, সো এই বাকি 1,000 টাকা কি হবে? সো বলতেছে বাকি 1,000 টাকা হলো ইম্পেয়ারমেন্ট লস। কি বলছি বলেন তো? ইম্পেয়ারমেন্ট লস। লস। যদি আমার ওই সময়কার ক্যারিং অ্যামাউন্টের থেকে অ্যাসেটের নিট ভ্যালু যদি কম হয়ে যায়, নন কারেন্ট অ্যাসেট ফলস টু দ্য লেস দ্যান ইটস ক্যারিং অ্যামাউন্ট, এবং তাহলে ওই যে ডিফারেন্সটা সেটাকে আমরা কি বলবো? ইম্পেয়ারমেন্ট লস। ওকে, এখন প্রেজেন্টেশন কিভাবে হবে? এই যে এই ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে। The income statement charge for the impairment in the assets value under the accounting period should be carrying amount at the beginning of the period. কি বলছি? Carrying amount at the beginning of the period, reduce value the new carrying amount at the end of the period, equals the charge for impairment in the assets value in the period, impairment loss. So এইটা একটু এইটা বোঝার জন্য আপনাদের পরের ধাপে আপনার যাইতে হবে। সো এর আগে আপনি একটা জিনিস তো বুঝছেন, যে এক্সাম্পলটা দিলাম যে 6,000 টাকা আমার অ্যাসেটের ভ্যালু ছিল এবং ক্যারিং অ্যামাউন্ট ছিল, কিন্তু 5,000 টাকা ওইটার বা ভ্যালু এখন, তাহলে আমার ইম্পেয়ারমেন্ট লস হলো কত টাকা? 1,000 টাকা। এটা বুঝছেন না? জি স্যার। ওকে, এইটাও আমরা দেখবো। তো এর আগে আর একটা জিনিস দেখি আমরা, এক্সাম্পল নাম্বার 3। আচ্ছা, আমরা সুইপ করা যায় না শেয়ার করতে গেলে? দেখা যাচ্ছে এটা? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো এবার দেখেন এই ম্যাথটা পড়েন, এবার বুঝবেন। 3 নাম্বার এক্সাম্পল। আগে কে পড়ছিলেন ভাই? আপনি আবার একটু পড়েন। A business owned by Mahmouda Nisha purchased a building on 1st January 2001 at a cost of BDT 1 lakh. The building had a 20-year life. On 31st December 2005, the business decided that since property prices have fallen sharply and future trading perspectives are poor, the building is now worth only BDT 60,000, and the value of the asset should be reduced accordingly in the financial statement of the business for the year ended 31st December 2005. The building was being depreciated over 20 years at the rate of 5% per annum on cost. Calculate the annual depreciation charge and also the revised annual depreciation charge and carrying amount. ওকে, তো এখন দেখেন, বলেন তো 1 থেকে 5 পর্যন্ত শুরুতে পার ইয়ার ডেপ্রিসিয়েশন কত টাকা হবে? এই যে দেয়া আছে 5,000 টাকা স্যার। আমার কস্ট কত টাকা? 1 লাখ টাকা। 1 লাখ টাকা। নাম্বার অফ ইয়ার্স 20, তাই না স্যার? নাম্বার অফ ইয়ার্স 20, তাহলে পার ইয়ার ডেপ্রিসিয়েশন কত? 5,000 টাকা। এখন দেখেন, the depreciation charge in 2001 to 2, 3, 4, 5 কত টাকা করে পার annum? 5,000। এখন আমরা কি বলছি? 31 ডিসেম্বর 2005 আইসা আমরা দেখলাম যে এটার ভ্যালু কত টাকা? 60,000, তাই না? 60,000। জি স্যার। ওকে, তো এই ক্ষেত্রে দেখেন 31 ডিসেম্বর এই কোন সময়? এটা 31 ডিসেম্বর 2005 না, তো ওইটা আসলে যে কোনো ইয়ারকে মিন করে, সাবসিকুয়েন্ট, বুঝছেন? ওকে, তো কস্ট কত টাকা ছিল? 1 লাখ টাকা। এখন এর ডেপ্রিসিয়েশন কিভাবে পাইলাম? এই যে 5,000 করে প্রতি বছর 5 ইয়ার্স, তাই না? জি স্যার। 25,000 টাকা বাদ দিলাম ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য বিল্ডিং 31 ডিসেম্বর 2005 কত টাকা? 75,000 টাকা। সো এবার খেয়াল করে দেখেন, আমার এই ইম্পেয়ারমেন্ট লস হলো কিভাবে? দেখেন, আমার অ্যাসেটের কস্ট কত টাকা? 1 লাখ টাকা। হ্যাঁ, 1 লাখ 1 লাখ টাকা। না, এটা একটু ভুল হয়েছে ভাই।
25,000 হচ্ছে। এই আপনারা যাদের কাছে শীট পাঠাইছি এটা একটু কারেকশন করে নিয়ে, হ্যাঁ, আর নইলে পেন টেন দিলে দাগ দিয়ে নিন, ওটা পিডিএফ ছিল। তো এটা আমার ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? 75,000 স্যার। 75,000 5 বছর শেষে। 75,000 টাকা। আর আমার ওই বর্তমানে এটার ভ্যালু কত টাকা বলছে? 60,000 টাকা। 60,000 স্যার। তাহলে বাকি 15,000 টাকা কি? স্যার ইম্পেয়ারমেন্ট লস। ইম্পেয়ারমেন্ট লস। ওকে। আর 2005 এর তো আমার নরমালি ডেপ্রিসিয়েশন হবে কত টাকা? 5,000 টাকা। তাহলে 2005 এ আমার টোটাল কস্ট কত টাকা হবে? 20,000 টাকা। 20,000 টাকা না? জি স্যার। 15,000 টাকা স্যার। এই অল্টারনেটিভ মেথডেও করা যায়, যেটা ওই যে শুরুতে স্লাইডে আমি দেখাচ্ছিলাম। ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য বিল্ডিং এট, এই যে শুরুতে কত টাকা ছিল? 80,000 টাকা। শুরুতে জি স্যার। মানে এই 2005 এর শুরুতে কত টাকা ছিল? 4 বছরের ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? ওটা বাদ দিলেন কত টাকা? 80,000 টাকা। আর 2005 এ এসে ভ্যালু কত টাকা ছিল? 60,000 টাকা। তো 4 এগেইনস্ট প্রফিট 2005 কত টাকা? 20,000। 20,000 টাকা। বুঝতে পারছেন? এই 20,000 টাকায় আর কি ডাইরেক্ট আমি ডেপ্রিসিয়েশন পার্ট আর ইম্পেয়ারমেন্ট লস পার্ট ভাগ না করে আমি ডাইরেক্ট শুরুতে আমার ক্যারিং অ্যামাউন্ট কত ছিল? 5th ইয়ারের 80,000 টাকা। আর 5th ইয়ারের শেষে ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? 60,000 টাকা না? তো ওই টোটাল 20,000 টাকা ওই ইয়ারের কস্ট। এই অল্টারনেটিভ মেথড, কিন্তু আপনারা যদি আগেরটা বুঝেন তো এটা বোঝার অত। অল্টারনেটিভ মেথডটা স্যার একটু হার্ড মনে হচ্ছে, আর উপরেরটা কিন্তু ইজি। স্যার উপরেরটা করলেই ভালো, পিএনএল এর জন্য সুবিধা। ইম্পেয়ারমেন্ট লস দিয়ে দিব 15,000, 5,000 দিয়ে দিব হচ্ছে ডেপ্রিসিয়েশন চার্জ। ওকে স্যার আচ্ছা, তারপরে এটা রইলো ইম্পেয়ারমেন্ট যদি কারো মনে লসটা, হয় দেখতে পারেন। স্যার ইম্পেয়ারমেন্ট লসটা 15,000 টাকা, এরপর 2005 এর ডেপ্রিসিয়েশনটা অ্যাড করা হয়েছে। হ্যাঁ, ওই যে অ্যাড করা হয়েছে তো, ওই যে দেখেন না, নরমাল ডেপ্রিসিয়েশন চার্জ ইন 2005। Yes, sir. 15,000 এর সাথে 5,000 অ্যাড করে 20,000 হয়েছে আপু। হ্যাঁ, ওই যে ওইদিকে লেখা আছে না, নরমাল ডেপ্রিসিয়েশন লিখে দিয়েছিল, যে নরমাল ডেপ্রিসিয়েশন দেখছি না? জি স্যার। মানে এই 15 ইয়ার্স এর যে ডেপ্রিসিয়েশনটা সেটা মানে এখন 5 আসেন। না না না, ওইটা 2005 এর পরেরটা হ্যাঁ আসেনি হ্যাঁ এখন। স্যার সেটা। এখন দেখেন, এখন যে মেথডেই করেন 20,000 টাকা চার্জ হবে, কিন্তু অঙ্ক এখানে শেষ হয়নি। এখন আসেন, দ্য বিল্ডিং হ্যাজ এ ফার্দার লাইফ অফ কত ইয়ার্স? কত ইয়ার্স আছে আরো লাইফ? 15 বছর আছে না? জি স্যার। এন্ড ইটস ভ্যালু ইজ নাও কত টাকা? ওইটা অ্যাসেটের ভ্যালু কত টাকা এখন? 60,000 টাকা স্যার। তাহলে ফরম 2006 to 2020 the annual charge for depreciation will be কত টাকা? বলছি না ওই সময়কার ক্যারিং অ্যামাউন্ট থেকে শুরু হবে। কি বলছি বলেন তো? ওই সময় ক্যারিং অ্যামাউন্ট থেকে শুরু হবে, তাই না? ডেপ্রিসিয়েশন। ইয়ারের ক্যারিং অ্যামাউন্ট স্যার। তাহলে আমার অ্যাসেটের এখন ওই সময়কার ক্যারিং অ্যামাউন্ট 60,000 টাকা, আর ইউজ জি স্যার। রিমেইনিং ইউজফুল লাইফ কত বছর? 15 15 ইয়ার। বছর। 30 বছরের ডেপ্রিসিয়েশন কত টাকা? 4,000 4,000 টাকা। জি স্যার। টাকা। ঠিক আছে? জি স্যার। সেকেন্ড প্যারাটা একটু আবার বুঝুন তো স্যার, সেকেন্ড প্যারা। না বুঝলে বলেন। সেকেন্ড প্যারা এটা। ওই কোশ্চেনে দেখেন সেকেন্ড প্যারা বলছে না, এই যে পড়েন দেখেন কি বলছে এখান থেকে। দেখেন the building was কই গেল জানো, এই যে 60,000 টাকা, ঠিক আছে? আর 15 ইয়ার্স এর কথা বলা আছে না? জি স্যার। ওকে, আর 15 ইয়ার্স বলা থাকার তো দরকার নাই, কারণ হলো ওই টোটাল ওর ইউজফুল লাইফ ছিল কত টাকা? কত বছর? 20 বছর। কেন স্যার 15 ইয়ার্স ইনডাইরেক্টলি মেনশন করা, কারণ প্রথম স্যার 5 বছরে একটা হয়ে তারপরে থেকে স্যার আবার শুরু হয়েছে অন্যটা, তাহলে অবশ্যই 20 থেকে 5 বাদ গেলে 15 বছর থাকবে, এটাই আর কি। ওকে, এখন দেখেন স্লাইড দেখা যাচ্ছে না? ওয়ার্ড দেখা যাচ্ছে স্যার, স্লাইডটা আসেনি স্যার, মাইক্রোসফট ওয়ার্ডের ইয়েটা দেখছি আমরা। ভাই আমি দুইটা রিজিউম করতে করতে তো শেষ হয়ে যাব।
এটা বুঝতে পারছি না আমরা? ও না, এটা না, এর আগেরটা দেখছি, এটা দেখছি না? এখন বুঝছেন? এটা ছিল সেকেন্ড মেথড অনুযায়ী। ওকে, সো পরে এই প্রথম মেথড বুঝলে পরে আবার চেষ্টা করেন দ্বিতীয় মেথড বুঝতে পারবেন। এবার আমরা চলে রিভিউইং and changing useful life or residual value. এখন useful life চেঞ্জ হইলে কেমন হবে? The depreciation charge on a non-current asset depends not only on the asset's cost but also on residual value and its estimated useful life. আরো দুইটা জিনিস কিন্তু চেঞ্জ হইতে পারে, কি কি বলেন তো? রেসিডুয়াল ভ্যালু চেঞ্জ হইতে পারে, এস্টিমেটেড ইউজফুল লাইফ চেঞ্জ হইতে পারে, তাই না? পারে না? জি স্যার। These should also be reviewed and charged if they are no longer appropriate. Okay, so then আমরা চলে যাই এক্সাম্পলে। এক্সাম্পল কত? 4, 5, 6, 7। হ্যাঁ, এটা পড়েন একজন কে আছেন? আশরাফুল হুদাবাসী মনে হয়। আশরাফুল আছেন? আশরাফুল আছেন? নেই মনে হয়। আচ্ছা ঠিক আছে, একজন পড়েন, আশরাফুল থাকার দরকার নাই। আচ্ছা, আপনি হোস্ট যে আছেন সে বোধহয় পার্টিসিপেন্ট আমি দেখতে পাচ্ছি না, একটু এটা ওপেন করে রাখেন যাতে আমি দেখতে পারি যে কারা আছে। ওকে, ফারাবি, হ্যালো। জি স্যার আসি স্যার। আচ্ছা, আপনি ওটা ই করে রাখেন যাতে দেখতে না আমি দেখতে পাচ্ছি না অনেকে। আচ্ছা না স্যার, আমিও হোস্টে পার্টিসিপেট ওপেন করে রাখছি স্যার। আপনার এখানে আপনি হোস্ট আর আমি হচ্ছি স্যার কো-হোস্ট। ওকে ওকে, মানে কেউ একজন কথা না বললে স্যার ওই লিস্টে বোধহয় আসে না সম্ভবত, মানে রিসেন্ট। ওকে ওকে, এটাই বোধহয় নেই। আচ্ছা, এটা একজন পড়েন, কেউ উইলিংলি পড়েন। দুইজন কি লিখছে? পীযুষ কুমার দাস। পীযুষ কুমার দাস পড়েন। হ্যালো, কেউ নাই। আমি পড়ছি। হ্যাঁ পড়েন। A business owned by Ashraful HVC at the rate 3 company purchased a non-current asset on 1st January 20X01 costing BDT 4 lakh with an estimated useful life of 4 years and no residual value. A business decides after 2 years that the useful life of the asset has been underestimated and it still has 5 more years in use to come, making its total life 7 years. Calculate the annual depreciation charge and also the revised annual depreciation charge and carrying amount. ওকে, এখন দেখেন আমাদের এদিকে শুরুতে অ্যাসেটটা কিনছে কবে? ধরে নেন 2001 এর জানুয়ারির 1 তারিখ, ঠিক আছে? কত টাকা দিয়ে? 4 লাখ টাকা দিয়ে। এস্টিমেটেড ইউজফুল লাইফ কত ইয়ার? 4 ইয়ার্স, নো রেসিডুয়াল ভ্যালু। ডেপ্রিসিয়েশন কত হবে? 10,000 টাকা। না 10,000 না, এটা হবে স্যার 4 ইয়ার্স তো, তাহলে হচ্ছে হ্যাঁ 10 4 হ্যাঁ 40,000 40,000 করে। ভাই এটা 4 লাখ টাকা। স্যার 1 লাখ টাকা করে হবে, 1 লাখ টাকা করে হবে পার ইয়ার 1 লাখ। সরি স্যার 1 লাখ টাকা। ওকে গুড, 1 লাখ টাকা রাইট আনসার। সো তারপরে কি বলছে? 2 ইয়ার্স পর। সো 2 ইয়ার্স পর হইলে পরে কি বলছে? আফটার দ্য বিজনেস ডিসাইড আফটার 2 ইয়ার্স ইউজফুল লাইফ কত হবে? স্টিল 5 ইয়ার্স। এরপরে চিন্তা করছে কি যে ইউজফুল লাইফ কত ইয়ার্স হবে? 2 বছর পরে যে চিন্তা করছে যে আরো 5 বছর যাবে। সো আমার 2 বছর পরে ক্যারিং অ্যামাউন্ট কত টাকা বলেন তো? 2 লাখ টাকা স্যার। 2 লাখ টাকা। গুড।
2 ইয়ারে 2 বছর ডেপ্রিসিয়েশন করছি 1 লাখ বাদ দিলে পরে ক্যারিং অ্যামাউন্ট 2 লাখ। ওকে, সো এখন আমার ইউজফুল লাইফ কত? আমি নতুন করে চিন্তা করতেছি 5 ইয়ার্স না? জি তো স্যার। পরের 5 ইয়ার্স এর জন্য ডেপ্রিসিয়েশন কত টাকা করে হবে? স্যার 40,000 টাকা করে। 40,000 এই যে আনসার দেখেন, the annual depreciation charge for first 2 years will be 1 লাখ টাকা করে, তাই না? জি Per স্যার। annum. And the revised depreciation charge for rest of the 5 years will be carrying amount at the time of change. কি বলছি বলেন তো? Carrying amount at the time of Times. change. A revised useful life. ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন এই লাইনটা? ক্যারিং Yes, sir. অ্যামাউন্ট এট টাইম অফ চেঞ্জ কত টাকা ছিল? ক্যারিং অ্যামাউন্ট 2 লাখ টাকা। আর রিভাইজড ইউজফুল লাইফ কত টাকা? 5 ইয়ার্স। সরি, কত ইয়ার? 5 ইয়ার্স। সো বিডিটি 40,000 পার ইয়ার। হিয়ার ক্যারিং অ্যামাউন্ট এট দ্য টাইম অফ চেঞ্জ ওই যে 4 লাখ টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2 লাখ টাকা বাদ দিছি। ঠিক আছে? আর রিভাইজড ইউজফুল লাইফ 5 ইয়ার্স। ওকে, স্যার আমার একটা ছোট্ট একটা কোশ্চেন আছে এই 4 নাম্বারটাতে। তাহলে আমাদের ওভারঅল যদি ইউজফুল নাম্বার অফ ইয়ার্স করি তাহলে প্রথম 2 বছর গেল আর পরে এক্সট্রা 5, তাহলে টোটাল নাম্বার অফ ইয়ার্স তাহলে 7 বছর হবে, তাই না স্যার? হ্যাঁ, ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই। এটা তো বিজনেস এস্টিমেট, বুঝেন না? এস্টিমেট চেঞ্জ হইতেই পারে। প্রথমে ভাবছিলাম 4 বছর যাবে, পরে ভাবলাম না 7 বছর যাবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি স্যার। এগুলো তো এস্টিমেট। এবার 5 নাম্বার পড়েন একজন ভাই। রয়। স্যার আমি পড়তেছি স্যার। An asset পড়েন, had a পড়েন। cost of BDT 75,000, an estimated useful life of 10 years, and a residual value of BDT 5,000. At the start Okay. of the year 3, a review shows its remaining useful life was unchanged, but the residual value was reduced to nil. Calculate the depreciation charge for each of জিরো হয়ে years, গেছে আর কি। years 1 to 3 on the straight line basis. হ্যাঁ বলেন, ফার্স্ট ইয়ারে কত হবে বলেন? 7,000 টাকা। ফার্স্ট ইয়ারে 7,000 টাকা। 7,000 টাকা স্যার। কত টাকা? 7,000 টাকা। 75 minus 5,000 divided by 10 years, তাহলে 7,000। তাহলে ফার্স্ট ইয়ার না? বলেন, স্যার। আপনারা বলেন ফার্স্ট ইয়ারে কত টাকা হবে ডেপ্রিসিয়েশন? স্যার ফার্স্ট ইয়ারে হবে 7,000 ডিপ্রিসিয়েশন। 7,000 কিভাবে হলো? স্যার 75,000 minus 5,000 রেসিডুয়াল ভ্যালু। স্যার 5,000 75,000 ভুল লিখছেন স্যার। আর একটা জিরো বেশি হবে 75 এ মনে হয়। আচ্ছা, 75 এটা ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই স্যার 10, 10, তাহলে কত হলো? তাহলে হলো স্যার 7,000। 7,000। এটা কয় ইয়ার পর্যন্ত? স্যার এটা যাবে 2 বছর পর্যন্ত যাবে। 2 বছর। তাহলে ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার। জি স্যার। ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ার, ঠিক আছে না? জি স্যার। এখন থার্ড ইয়ারে যাই কি হবে? থার্ড ইয়ারের যে হবে তাহলে রেসিডুয়াল একটা ক্যারিং অ্যামাউন্টটা হবে হচ্ছে 7, 7, 14। তাহলে স্যার 75 মাইনাস 14, এখানে যেহেতু রেসিডুয়াল ভ্যালু নীল, তাহলে 75 মাইনাস 14। থার্ড ইয়ারে যে আমাদেরকে প্রথমে বের করতে হবে, মনে রাখবেন ক্যারিং অ্যামাউন্ট। ক্যারিং অ্যামাউন্ট কি বের করতে হবে প্রথম? ক্যারিং ক্যারিং অ্যামাউন্ট, ঠিক আছে, যেটা আমার দরকার হবে। জি স্যার। ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? ক্যারিং অ্যামাউন্ট হলো কস্ট। কস্ট কত টাকা ছিল? 75,000 75,000 টাকা স্যার। 75 মাইনাস 14,000 স্যার। 14 একবারও লিখতে পারি বা দুইবার বাদ দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর স্যার রেসিডুয়াল হচ্ছে নীল, তার মানে জিরো। এটা না, এটা কত টাকা হলো? ক্যারিং অ্যামাউন্ট কত টাকা হবে তাহলে? ক্যারিং অ্যামাউন্ট হলো স্যার 61,000। 61 স্যার। 61,000, গুড। স্যার 61,000 টাকা যদি হয় তাহলে আমরা কি জানি যে কস্ট, আর এই সময় তো কি হবে আমাদের জন্য? ক্যারিং অ্যামাউন্ট। জি ক্যারিং স্যার। অ্যামাউন্ট যখন নতুন কোন মেথড চেঞ্জ হবে তখন কি হবে? ক্যারিং অ্যামাউন্ট, তাই না? ক্যারিং অ্যামাউন্ট। হ্যাঁ, সো ক্যারিং অ্যামাউন্ট এই জায়গায় কত টাকা? 61,000। রেসিডুয়াল ভ্যালু কত বলছে? 0, তাই না? জি স্যার। আর আমার রেস্ট অফ দ্য লাইফ কত আছে? রেস্ট অফ দ্য লাইফ হবে স্যার 8 ইয়ার্স হবে, কারণ অনলি আমরা দুইটা করছি, তাহলে 8 ইয়ার্স 8 হবে। ইয়ার্স, গুড। 8 ইয়ার্স হইলে পরে আমার ডেপ্রিসিয়েশন কত হবে বলেন? 7,625। কত?
7,625 স্যার। অ্যাকশনাল ভ্যালু আসতে পারে বোধহয় মনে হচ্ছে দেখি 7,625 হ্যাঁ ঠিক আছে 7,625 ওকে ক্লিয়ার সো থার্ড ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত 10 ইয়ার পর্যন্ত থেকে স্যার 10th ইয়ার পর্যন্ত হবে 10 না 10 ইয়ার হ্যাঁ 10 ইয়ার সো পারবো না আমরা ডেপ্রিসিয়েশন বাইর করতে বলে তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাইর করতে পারো ক্যারিং অ্যামাউন্ট সবকিছু বের করতে পারবো পারবো না জি স্যার হ্যাঁ গুড এবং তাহলে আমরা পরেরটায় চলে যাই 6 নাম্বার পরে 6 নাম্বার পরে নেক্সট কেউ প্লিজ সময় কিন্তু না আপনাদের প্রয়োজনের জন্য আমার শেষ করতে হবে যাতে আমি আলোচনা করতেও পারি ঠিক আছে a business buy a machine on 1st January 2001 for BDT 10,000 and depreciate it at 10% per annum estate line. At the end of 2002, the machine remaining useful life is released to 6 years remaining, and it is now believed that the machine has a residual value of 5,000. What is the depreciation charge for the third year of the machine use? Third year depreciation কত হবে বলেন? এতক্ষণ তো ধরেন করছেন এখন বলেন ডাইরেক্ট আনসার চাইছে কত টাকা 810 কিভাবে বলেন স্যার ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন 1000 টাকা সেটা বাদ দিলে সেকেন্ড ইয়ারে 9000 টাকা তার উপর ডেপ্রিসিয়েশন করলে 900 আর 900 বাদ যদি দিই 9000 থেকে তাহলে 8100 তার উপর 10% করলে 810 স্যার 7,290 টাকা ভালো করে দেখেন ভাই রেসিডুয়াল ভ্যালু আছে হ্যাঁ গুড বলেন এবার বলেন রেসিডুয়াল ভ্যালু স্যার ওটা সেকেন্ড ইয়ার থেকে আসবে তাহলে ওটা সেকেন্ড ইয়ারের যে ক্যারিং অ্যামাউন্ট সেখান থেকে মাইনাস হবে এটা খেয়াল করেন আপনারা কেন এভাবেই করতেছেন না আমি জানি না খুব সিম্পল ভাবে চিন্তা করেন আপনারা পারবেন কিন্তু দেন ফার্স্ট ইয়ার এখন পারবেন দেখেন চিন্তা করেন ফার্স্ট ইয়ার না ফার্স্ট ইয়ারে কি হবে আমার ফার্স্ট ইয়ারে হলো 10,000 টাকা তাই না জি স্যার 10,000 মাইনাস 1,000 10% বলে দিছে না হ্যাঁ 10% বলছে না পারে নাম স্টেট লাইন জি স্যার ভুলে গেছে স্যার রেসিডুয়াল ভ্যালু তো নাই এখানে প্রথমে তো বলেই নাই জিরো হ্যাঁ রেসিডুয়াল ভ্যালু কিছু ছিল না স্যার নাই তো তাহলে রেসিডুয়াল ভ্যালু স্যার 810 ই তো হয় থার্ড ইয়ারে হ্যাঁ সো প্রথম ইয়ারে কত 1000 টাকা 1000 সেকেন্ড ইয়ারে কত সেকেন্ড ইয়ারে স্যার 900 সেকেন্ড ইয়ারে হচ্ছে 9000 সেকেন্ড ইয়ারে সিম্পল নিয়ম রেসিডুয়াল ভ্যালু কত এস্টেট লাইন মেথড না জি স্যার এস্টেট লাইন স্যার তাহলে স্যার এস্টেট লাইন মেথড হইলে সেকেন্ড ইয়ারও তো 1000 স্যার 1000ই সেকেন্ড ইয়ারও 1000 থার্ড ইয়ারও 1000 না আমার থার্ড ইয়ারে দরকার নাই ফার্স্ট আর সেকেন্ড ইয়ার দরকার এটা হলো আন্ডারস্ট্যান্ড দেখেন আপনি কিন্তু এই অঙ্ক কিন্তু ইজিলি পারেন কিন্তু আপনার এই যে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিন্তু দেখেন দ্রুত ভুল হয়ে যাচ্ছে তার মানে কি এনে বলছে কি খেয়াল করে দেখেন ডেপ্রিসিয়েট ইট at 10% পার annum estate লাইন স্পষ্ট বলে দিছে estate লাইন estate লাইন মানে কি 10% করে প্রতি বছর হবে এবং 10 বছর তাই না জি স্যার তাই না 10% করে প্রতি বছর হলে 10 বছর রেসিডুয়াল ভ্যালু নাই তার মানে কি প্রতি বছর 1000 টাকা জি স্যার এখন at the end of 2002 তার মানে কি 2 বছর হয়ে গেছে আফটার 2 ইয়ার্স তাই না তো 2 বছরে হয়ে গেলে residual remaining useful life is released at 6 years তার মানে আগে কত টাকা এস্টিমেট করছিলাম যে আরো 8 বছর যাবে তাই না কিন্তু এখন ভাবতেছি কয় বছর যাবে 6 বছর আর আগে রেসিডুয়াল ভ্যালু ছিল না এখন ভাবতেছি রেসিডুয়াল ভ্যালু কত টাকা 5000 টাকা তাই না জি স্যার স্যার 10 ইয়ার্স কই পেলেন দেখি হেয়ার ইনফরমেশন গুলো কিভাবে পিক স্যার করতে হয় একটা কোশ্চেন ছিল স্যার একটা কোশ্চেন ছিল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য স্যার এক মিনিট ভাই আপনার ডাক দেব আমি একবার দেখেন যদি आंसर আসে তাহলে না আসলে আবার বলেন হ্যাঁ ঠিক আছে ক্যারিং অ্যামাউন্ট এই জায়গা কত টাকা বলেন তো স্যার ক্যারিং এট দ্য এন্ড অফ 2 ইয়ার্স 8000 টাকা 8000 কিভাবে হলো 10000 মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2000 সমান সমান কত টাকা 8000 তাই না আর ইউজফুল লাইফ কত হবে স্যার এটা 6 বছর ইউজফুল লাইফ কত 6 বছর 6 বছর হ্যাঁ 6 ইয়ার্স তাই না ওকে আর রেসিডুয়াল ভ্যালু 5000 হ্যাঁ রেসিডুয়াল ভ্যালু 5000 তাই না
রেসিডুয়াল ভ্যালু যদি 5000 হয় তাহলে পরে একটু এখন আপনি ম্যাথটা করতে পারবেন না? ডেপ্রিসিয়েশন কত? জি স্যার, এখন জি স্যার থার্ড ইয়ার হ্যাঁ, থেকে তার মানে কি পরের 6 ইয়ারের জন্য পরের 6 ইয়ারের জন্য দেখেন রেস্ট 6 ইয়ার্স, তাই না? ডেপ্রিসিয়েশন কি হবে? হবে হলো বলেন এবার আপনারা বলেন। মাইনাস 5000 8000 মাইনাস 5000 ডিভাইডেড বাই স্যার 500 টাকা মেবি। ডিভাইডেড বাই 500 স্যার। ডিভাইডেড বাই 6 কত হয়? 500 টাকা স্যার। এখন দেখছেন আপনার কাছে আবেগের জন্য এরকম আনসার করে ফেলেন না, যে যেটা ধরেন যে বুঝতেছেন অনেক কিছু জানেন, কিন্তু আবেগের হলো মনে হবে যে 500 টাকা দেখলেন না, ভুলে গেলেন ইয়ার। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে আগে সর্ট আউট করে নেবেন, তাহলে এবার আনসার করতে সহজ হবে। কি ঘটছে ছয় দিয়ে ভাগ হবে। 5000 হয় না স্যার? আনসার কোশ্চেন কি চাই? স্যার 1250 টাকা আসে। কত? 1250। কিভাবে? না 1250 তো হওয়ার কথা না। 1200 ও আচ্ছা 5000 না স্যার, ঠিক আছে স্যার 500 টাকা, আমি 5000 কে 500 মনে করছিলাম। 3000 এর উপরে 6 ইয়ার্স। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার। সো আমরা এবার আবার চলে যাই। স্যার 10,000-এর উপরে 10% স্ট্রেট লাইন মানে হচ্ছে ওইটার আমরা ইউজফুল লাইফ মনে করতেছি হচ্ছে 10 বছর। এইটা আমি স্যার বুঝি নাই ওই টাইমে, ওটা এখন ডিসপ্লে বুঝলাম মনে করার দরকার নাই, আপনি 10% করে প্রতি বছর ধরে নেন। জি স্যার। স্যার ইউজফুল লাইফ গুলা দিয়ে একটু গন্ডগোল হয়। ওইটা তো কোশ্চেন তো আপনাকে ট্রিকি করবেই ভাই, আপনি তো এগুলো প্র্যাকটিসে থাকবেন, আপনার চোখের সামনে তখন সব কিছু থাকবে, আপনি পুরো ডাল সরকি নিয়ে মাঠে নামছেন, অনেকদিন প্র্যাকটিস করছেন, তারপরে না আনসার করবেন পরীক্ষার হলে, তাই না? এখন তো আপনি ট্রেনিং প্র্যাকটিস সেশন, এখন আপনি ভুল করবেন। ঠিক আছে, জি স্যার। তো আমরা পরেরটাই চলে যাই। এই কোশ্চেনটা পড়েন, দেখেন এটাও আপনাদের আনসার করতে পারার কথা, যদি না পারেন তাহলে আমি বলে দিব, দ্রুত পড়েন কেউ। On 1st January 2001, HusseinSaddam.com buy a non-current asset for BDT taka 1,20,000 with an estimated useful life of 20 years and no residual value. HusseinSaddam.com depreciates its non-current asset on a straight line basis. Its year end date is 31st December. On 31st December 2003, the asset will be included in the balance sheet as follows. Non-current asset at cost BDT 1,20,000. Accumulated depreciation 18,000 and carrying amount 1,02,000. এইটা তো আমরা এতক্ষণ ধরে করছি না, যে অঙ্ক সেই পর্যন্ত আপনাকে করে দেওয়া আছে, তাই না? আমরা এই যে আগে অঙ্ক যে পর্যন্ত করলাম, যে ক্যারিং অ্যামাউন্ট বের করে তারপরে আমরা মেথড চেঞ্জ হইতো দেখতাম না, একটু করে দেওয়া আছে। এখন খেয়াল করেন পরের টু, ওই 1st January 2004 রিকোয়ারমেন্ট পড়েন। On 1st January 2004, the remaining useful life is revised to 15 years from the date. Calculate the revised annual depreciation charge. হ্যাঁ, কত হবে বলেন? 6,800। কিভাবে? 1,02,000 কে ভাগ দিব 15 দিয়ে। তো ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? 1,02,000, আর রিমেইনিং ইউজফুল লাইফ কত? 15 ইয়ার্স। সো ভাগ দেন 6,800। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, পরের বি, যে বললেন সে বি নাম্বারে আনসারটা দেন। বি বি স্যার এই নাম্বারটা একটু বলুন তো স্যার, এক নাম্বারটা বুঝিনি। এই নম্বরে 6,800 না স্যার? হ্যাঁ, এই নাম্বারটা হলো আপনাকে বলছে, এই যে অঙ্ক করেই দিছে, অনেকটু কোশ্চেন বলে একটু করে দিছে, বুঝছেন? করে দিছে হলো কস্ট ছিল 1,20,000 আর বলছে ইউজফুল লাইফ কত? 20 বছর। এই যে দেখেন 1,20,000 এ 20 দিয়ে ভাগ দিছে, জি স্যার, এবং 3 বছর হয়ে গেছে অলরেডি। সো এই যে 31 ডিসেম্বর 2003 মানে কি 3 বছর হয়ে গেছে না? এই যে জানুয়ারি আর এই যে ডিসেম্বর, হ্যাঁ, তো 3 বছরের ডেপ্রিসিয়েশন কত? 18,000 ডেপ্রিসিয়েশন 6,000 টাকা, 3 বছরে 18,000 টাকা। ঠিক আছে, বাদ দিলে ওই সময় আপনার ক্যারিং অ্যামাউন্ট কত? 1,02,000। এই 31 ডিসেম্বরও যে কথা, 1st January 2004 সে একই কথা, তাই না? জি স্যার। আগে বলছিল কয় বছর যাবে? 20 বছর। এখন 3 বছর পরে এসে বলতেছে কয় বছর যাবে? 15 বছর। তাহলে এখন এই ক্যারিং অ্যামাউন্টে আমরা কি জানি? ক্যারিং অ্যামাউন্টে রেস্টেই আমরা
ওই ইউজফুল রেস্ট অফ দ্য ইউজফুল লাইফতে ভাগ দিব, দিছি, দিলেই পেয়ে গেছে 6800। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এখন বিটা দেখেন, বিটাতে ক্ষেত্রে কি আছে, বির ক্ষেত্রে বলছে অন 1st January 2004 the remaining useful life is revised to 10 years from that date, and impairment debit shows that the value is 95,000 as on 1st January 2004. So how the impairment losses would be recorded and calculate the revised annual depreciation charge, এটা করছেন আপনারা। তো এবার খেয়াল করে দেখেন, আমরা যদি এটা এইভাবে ক্যালকুলেট করি যে আমার ক্যারিং অ্যামাউন্ট কত টাকা, 1,02,000 টাকা, আর এখন ব্যালেন্স হচ্ছে 95,000 টাকা, তার ইম্পেন্ডেন্ট লস হচ্ছে 7,000 টাকা। রিমেইনিং ইউজফুল ইম্পেয়ারমেন্ট লস কত হবে দেখেন, এটা কিন্তু 1st জানুয়ারি নট 31st ডিসেম্বর। খেয়াল করেন 1st জানুয়ারি, কিন্তু 1st জানুয়ারি 2064, ঠিক আছে? 1st জানুয়ারিতে ইম্পেয়ারমেন্ট লস কত টাকা? 7,000। ইম্পেয়ারমেন্ট লস কত টাকা? 7,000 টাকা। 7,000 টাকা, তাই না? 7,000 টাকা। ওকে, কিভাবে পাইলাম? 1,02,000 ইম্পেয়ারমেন্ট লস হবে কি 13,000 টাকা মাইনাস 95। ওকে, এটা হলো সমান সমান 7,000 টাকা। এটা হলো ইম্পেয়ারমেন্ট লস ফর দ্য ইয়ার 2004, ঠিক আছে? পুরো ইয়ারের জন্য ইম্পেয়ারমেন্ট লস তো পিরিয়ডের জন্য হয়, কিন্তু ডেটে ক্যালকুলেট করতে হয়। এরপরে অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কত? এর পরবর্তীতে স্যার একটা জিরো কম হয়ে গেছে স্যার 1,02,000 তে। আচ্ছা, হইলো, বুঝে নিয়ে জিরো দিয়ে কি করব, বুঝলেই হইলো। ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে দেখেন, এক্সপেন্সের ক্ষেত্রে আমার এখন অ্যাসেটের ভ্যালু কত টাকা? 95,000 না? এবং রেস্ট অফ দ্য ইউজফুল লাইফ কত? 15 বছর, 10 বছর। তাহলে আমার ডেপ্রিসিয়েশন কত? 9,500। 9,500 হয়েছে? পারা যায় না? জি। ওকে, এখন মনে হয় আগে থেকে কনফিডেন্স পাওয়ার কথা, না পাইলে আর কি করব? একটু একটু আইছে স্যার কনফিডেন্স। হ্যাঁ, সো আমরা এখন আবার স্লাইডে যাই। আসছে? না স্যার, আসে নাই। ওকে, আমরা তাহলে 5, 6, 7 দেখে ফেলছি না? এখন বুঝছেন যে রিভিউইং এন্ড চেঞ্জিং ইউজফুল লাইফ অর রেসিডুয়াল ভ্যালু, বুঝা গেছে না? এখন দেখেন অ্যাকাউন্টিং ফর ডেপ্রিসিয়েশন। অ্যাকাউন্টিং ফর ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে আমরা কি করি? ডেপ্রিসিয়েশন হইলে আমরা কিভাবে কি এন্ট্রি দিই বলেন তো একজন? স্যার ডেপ্রিসিয়েশন চার্জ করি ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করি। গুড, এইটাই। কিন্তু অ্যাসেটের ভ্যালু কি আমরা কমাই কোনো সময়? কোনো সময় কিন্তু ডেপ্রিসিয়েশনের জন্য অ্যাসেট কমে না, যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট, সেটা কিন্তু আমরা করি না। করি? আমাকে করতে হবে এখানে কি, যে এই যে এই এন্ট্রিটা দিতে হবে, যে depreciation expense debit accumulated depreciation credit. Okay, the non-current asset cost accounts are unaffected by depreciation. Okay, so আমরা এটা দেখবো। আরেকটা আছে revaluation of non-current asset। হ্যাঁ, revaluation of non-current asset। So revaluation হইলে আপনারা এতক্ষণ খেয়াল করছেন যে আমি একটা অ্যাসেট 10,000 টাকায় কিনছি, 2 বছর ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে আমি দেখলাম যে 6,000 টাকা ক্যারিং অ্যামাউন্ট, বাট আমার কি হয়েছে যে ভ্যালুটা আমার এখন কত? 5,000 টাকা। তো আমি যেহেতু ক্যারিং অ্যামাউন্ট 6,000 টাকা, এখন ভ্যালু আছে অ্যাসেটের হলো 5,000 টাকা, তো আমি কি বলছি? 1,000 টাকা ইম্পেয়ারমেন্ট লস বলছি না আগে একটা এক্সাম্পল? জি স্যার। আচ্ছা, এখন ধরেন সেম এক্সাম্পলই যদি এরকম হয় যে 2 বছর পরে আমার ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? 6,000 টাকা। 6,000 টাকা, কিন্তু আমার অ্যাসেটের ভ্যালু আছে ওই সময় 9,000 টাকা। কত টাকা? 9,000 টাকা। তাহলে কি হবে বলেন? তাহলে স্যার ইম্পেয়ারমেন্ট গেইন বা জার্নালটা উল্টা হয়ে যাবে না? না, জার্নালটা উল্টা হয়ে যাবে না ভাই, এটা হলো রিভ্যালুয়েশন হইছে। আমি তো অ্যাসেটের ভ্যালুটা
ভ্যালুট করছি, রিভ্যালুয়েশন করছি, যার কারণে এই অ্যাসেটের ভ্যালুটা বেড়ে গেছে। সো বাইরে গেলেও অ্যাসেট ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট না, অ্যাসেট ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট না, আপনার থিংকিং এর জন্য ধন্যবাদ। কিন্তু দুইটা কনসেপ্ট আছে, এরকম যে আমার অ্যাসেটের কস্ট প্রাইস কত, 10 টাকা, 10,000। 10,000। এখন আমার ভ্যালু, আমি ডেপ্রিসিয়েশন চার্জ করার পর ক্যারিং অ্যামাউন্ট কত টাকা আছে এখন? 6,000 ছিল স্যার। 6,000 টাকা। আর এখন ভ্যালু কত টাকা? 9,000 না? 9,000 বাড়ছে কয় হাজার? 3,000। এই 3,000 রিভ্যালুয়েশন রিজার্ভ, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, এই যে দেখছেন জার্নাল এন্ট্রি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। জি স্যার। আর ডেবিট কি বলছি? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অলরেডি 4,000 টাকা আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করছি না? জি স্যার। সো ওই 4,000 টাকা থেকে 3,000 টাকা ডেবিট হয়ে যাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে দেখেন আমার অ্যাসেটের ভ্যালু ওই ঠিক ওই আগেরটাই থাকবে, আছে না? অ্যাসেট 10,000 টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 9,000 টাকা, 1,000 টাকা, দেখেন অ্যাসেটের ভ্যালু 9,000 টাকা দাঁড়ায় গেছে। বাট এটা এত ডিপলি চিন্তা করার দরকার নাই, এটুকু বুঝছেন তো যে আমার ক্যারিং অ্যামাউন্ট যা আছে ওই টাইমে আর অ্যাসেটের ভ্যালু যা, তার পার্থক্য হইতে পারে দুইটা, একটা যদি কম হয় তাহলে ইম্পেয়ারমেন্ট লস। আইএসএ বলছে ডাইরেক্ট ইম্পেয়ারমেন্ট লস হলে ডাইরেক্ট ইফেক্ট, মানে ওই সময়ই লস হিসেবে দেখাইতে হবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। হ্যাঁ, আর যখন বাড়বে তখন সাথে সাথে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে নেওয়া যাবে না, কই নিতে হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। আবারও খেয়াল করেন, কই নিতে হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। যেটা কোথায় যায়? যেটা যায় হলো ওনার্স ইকুইটিতে যাবে বা আদার কম্প্রিহেনসিভ ইনকামে, ওনার্স ইকুইটিতে যায় রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এর সাথে অ্যাড হবে। ঠিক আছে? সো এক্সাম্পল তো আমরা দেখবো, তখন আর ভালো করে বুঝবো। আরেকটা সিনারিও হইতে পারে, সেটা হলো ওই 6,000 টাকা যে ক্যারিং অ্যামাউন্ট, সেই অ্যাসেটটা আমার 12 টাকা 13 টাকা সরি 11 টাকা হয়ে গেল। কত টাকা হয়ে গেল ভ্যালু 2 বছর পরে? 11 টাকা। কত টাকা বাড়লো ভ্যালু স্যার? 1,000। 5,000। আর নতুন ভ্যালু কত? 11,000। আর ক্যারিং অ্যামাউন্ট কত? 6,000। তাহলে বাড়লো কত টাকা ভ্যালু? 5,000। এই 5,000 এর ভিতর দেখেন অ্যাসেটের কস্ট ছিল কত টাকা? 10,000। 10,000 টাকা। এখন অ্যাসেটের ভ্যালু হয়েছে কত টাকা? 11,000 টাকা। এই বাড়তি যে 1,000 টাকা, এই 1,000 টাকা অ্যাসেটের ভ্যালু সত্যি বাড়বে। এই জন্য দেখেন এখানে লেখা আছে অ্যাসেট কস্ট, মানে ওই 1,000 টাকা হবে অ্যাসেট কস্ট ডেবিট। আর বাকি 4,000 টাকা দেখেন আমরা কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করে আসছি না? তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে ডেবিট, আর টোটাল 5,000 টাকায় রিভ্যালুয়েশন রিজার্ভ হবে ক্রেডিট। ওকে, যদি না বুঝেন আমরা আরো ম্যাথ দেখবো, ম্যাথের সাথে বুঝবো। আমাদের স্লাইড শেষ, আমরা কটা ম্যাথ দেখি, সময় থাকে যদি দেখে শেষ করে দিই। গট ইট? জি স্যার। আমাদের স্লাইড শেষ। হ্যাঁ, সো আমরা এখন আমরা ওই ম্যাথ গুলো দেখি আবার একটু, সো দেন তারপরে শেষ করি। আমাদের 2-3টে ম্যাথ আছে, এই 3টে ম্যাথ যদি আমরা চেষ্টা করব শেষ করার, যদি না পারি তো আপনারা বাসায় দেখবেন, না বুঝলে আমাকে বলিয়েন। হ্যাঁ অবশ্যই স্যার। হ্যাঁ পড়েন, 8 নাম্বার পড়েন, কেউ একটু দ্রুত পড়েন, আমাকে একটু হেল্প করেন। Ronnie Hassan set up his own computer software business on March 1st, 2006. He purchased a computer systems on credit from a manufacturer for BDT 16,000. The system has an expected life of 3 years and a residual value of 2,500. The straight line method of depreciation, prepare the non-current asset accumulated depreciation. আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলেন তো, আপনারা এখান থেকে ডেপ্রিসিয়েশন বের করতে পারবেন না? পারবো স্যার। এখানে কস্ট কত টাকা? 16,000 টাকা। রেসিডুয়াল ভ্যালু কত টাকা? 2,500 টাকা। এক্সপেক্টেড লাইফ কত? 3 ইয়ার্স। বাদ দেন, বের হয়ে যাবে কত টাকা? 4,500 16,000 মাইনাস কত? 2,500 ডিভাইডেড বাই কত? কয় ইয়ার? 3 ইয়ার না? জি স্যার। 4,500। এখন কথা এটা না, কথা হলো এই জায়গায় করতে বলছে কি আপনারা দেখেন, করতে বলছিল নন কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ইনকাম স্টেটমেন্ট এক্সট্রাক্ট, ব্যালেন্স শিট এক্সট্রাক্ট ফর 3 ইয়ার্স।
এটা করতে বলছে। এখন আপনারা বলেন তো ওই যে সাদমানি ভাই যে স্যার আছেন, উনি কি আপনাদের এইগুলো লেজার টেজার এগুলো কোন পর্যন্ত আসছে? স্যার এখনো অতটুকু তো যায় নাই স্যার, হ্যাঁ এখনো দুইটা ক্লাস নিছে মাত্র। দুইটা ক্লাস নিছে, উনি কোন চ্যাপ্টারে আছেন কিছু বলছেন? এখন সেকেন্ড ফার্স্ট চ্যাপ্টারে স্যার, ফার্স্ট চ্যাপ্টারে আছে। ফার্স্ট চ্যাপ্টারে আছেন, কিন্তু এই জিনিসগুলো আমি যেভাবে এইদিকে আপনাদের ওই ফার্স্ট 6 থেকে 7 পর্যন্ত 6 পর্যন্ত নলেজ গুলো এইসব জায়গা প্রিলিমিনারি নলেজ হিসেবে কাজ করবে। এখন আপনি যদি ওইগুলো না দেখেন তাহলে একটু প্রবলেম আপনাদের জন্য। আমি তো চেষ্টা করতেছি, নইলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু প্রবলেম। স্যার ম্যাথগুলো এইগুলো ধরেন যে ওই জায়গার জিনিস। সো আপনারা লেজার তো করছেনই, এই লেজার গুলো করবেন, ঠিক আছে? জার্নাল এন্ট্রি গুলো দিবেন, দিয়ে লেজার গুলো করবেন, ঠিক আছে? তারপরে 9 নম্বরে একটু দেখেন, 9 নম্বরেও সেম জিনিস। Joypal prospers in his computer software business, and before long he purchased a car for himself and later one for his chief assistant Bill O'Ked. Relevant data is as follows. একটা দেখেন, একটা অ্যাসেট পারচেজ করছে 2006 এর জুনে। কতটা কস্ট, কত টাকা? 20,000 টাকা। এস্টিমেটেড ইউজফুল লাইফ কত? 3 ইয়ার্স। এস্টিমেটেড রেসিডুয়াল ভ্যালু কত? 2000 টাকা। আর একটা অ্যাসেট কিনছে কবে? 1 বছর পরে, 1 জুন 2007। কস্ট কত? 15,000। এস্টিমেটেড লাইফ কত? 3 ইয়ার্স। রেসিডুয়াল ভ্যালু কত? 2 ইয়ার্স। হ্যাঁ 3 ইয়ার্স। রেসিডুয়াল ভ্যালু 2000। দেন মিল আছে কিন্তু। The estate line method of depreciation is to be used. Depreciation method কোনটা? estate line. Prepare the vehicle account, vehicle accumulated depreciation accounts for the years to at least February 2007 2008. খেয়াল রাখেন, এই ডেটটা ভালো করে খেয়াল করে, পরীক্ষার সময় এই সব জিনিস ক্রিটিক্যাল হবে কিন্তু। দেখেন এই জায়গায় পারচেজ করছে কবে? 1 জুন না? পারচেজ করছে 1 জুন, আর ওদের বছর শেষ হচ্ছে কবে? 28 ফেব্রুয়ারি। তাহলে প্রথম বছর 2006 এ ডেপ্রিসিয়েশন কত? 3500। 2006 এ ডেপ্রিসিয়েশন কত বলেন? এটা প্রোরাটা বেসিসে ক্যালকুলেট করতে হবে। 1 বছর ক্যালকুলেট করে যে কয়টা মাস থাকবে রিমেইনিং ওইটা ডিভাইডেড বাই 12, এইভাবে প্রোরাটা বেসিসে ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, সো 28 ফেব্রুয়ারি 2006 এ তো আপনার কোনো অ্যাকাউন্টস নাই, মানে 2006 এ অ্যাকাউন্টস নাই, এটা আপনারা কি আনসার দেন নাই কিন্তু, বুঝছেন? কারণ ফাইনান্সিয়াল ইয়ার শেষ হয়েছে কবে? 2007 এর 28 ফেব্রুয়ারি। জি স্যার। এই জন্য আমি খেয়াল করার জন্য বলছি, বুঝছেন? এখন ফেব্রুয়ারি হইলে 2007 এর ডেপ্রিসিয়েশন কত বলেন? এখন দেখেন আপনাদের আমি একটা জিনিস সহজ করে বোঝাই। ফার্স্ট মেশিনের জন্য দেখেন, ফার্স্ট মেশিনের কস্ট কত? 20,000, তাই না? রেসিডুয়াল ভ্যালু কত? 2000। 2000 স্যার। ঠিক আছে। ইউজফুল লাইফ কত? 3 ইয়ার্স, তাই না? জি স্যার। এখন কথা হলো এটা তো 1 বছরের ডেপ্রিসিয়েশন বেরোলো না? এটা 1 বছরের বেরোবে, তাহলে এটা আসবে। এখন আমার কয় মাস? জুন থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কয় মাস? 9 মাস। 2 মাস স্যার। হ্যাঁ, ভাগ 12 গুণ 9। হ্যাঁ, ভাগ 12 গুণ 9 আসবে না? আসবে? জি স্যার আসবে। ওকে, এরপর আর পরেরটা পরেরটা মানে 2008 এ কি হবে? কি হলো 2008 এ কি হবে? জুন 2008 এ 1 বছরের ডেপ্রিসিয়েশন হবে। এইটা প্রথমটা 1 বছরের ডেপ্রিসিয়েশনই হবে, ঠিক আছে। আর আরেকটা মেশিনের জন্য? আরেকটা মেশিনের জন্য স্যার ভ্যালু বোধহয় 15,000 দেখছিলাম, বোধহয় একটা সম্ভবত। হ্যাঁ 15,000 হবে। সেম থাকবে আর কি, 20 এর জায়গায় 15 হবে আর কি। 15,000। এবং এটার ক্ষেত্রে হ্যাঁ, সো 15,000 কই গেল রে? 15,000, তাই না? জি স্যার। 15,000 যদি হয় মাইনাস কত? 2000। হ্যাঁ, এখন ওর ইউজফুল লাইফ কত? 3 ইয়ার্স স্যার। কিন্তু ও কিনছে কবে? 2007 এর জুনের 1 তারিখ। তার মানে এই ক্ষেত্রেও
এই বছরের জন্য কত হবে 9 ডিভাইডেড বাই 12 এই দুইটারে যোগ দিলে 2008 2008 এর ডেপ্রিসিয়েশন আসবে। বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারলে তো ভালো। এরপর স্যার ডেপ্রিসিয়েশন আসলে এরপর স্যার ক্যারিং অ্যামাউন্ট চাইছে, তো তাহলে আমাদের ওই কস্টের থেকে মাইনাস দিতে হবে আর কি। হ্যাঁ, মানে এটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। সো এই জায়গায় কত আসছে 1500 না? হ্যাঁ, এটা 1500 আসছে না নাকি 18,000 ডিভাইডেড বাই 4,500 না? জি স্যার। হ্যাঁ 4,500। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে আসবে কত 6,000 না? জি স্যার 6,000। আর এটার ক্ষেত্রে কত আসছে 13,000 ডিভাইডেড বাই কই গেল 13,000 ডিভাইডেড বাই 3,250 ডিভাইডেড বাই 12 ইনটু 3 এই ভালো করে 9 হবে গুণ 9 3,250 3,250 গুড 3,250। ঠিক আছে, এটা आंसर হয়ে গেছে। পারবেন আপনারা এভাবে করতে হবে আর কি। আর এই যে লাস্ট ম্যাথ আমরা এটা করে শেষ করে দিব। সো রিভ্যালুয়েশনটা আমরা পরের দিন দেখব, কিন্তু আজকে একটু ধারণা দিয়ে দিই। Tasdin Rahman commenced trading on 1st January 2001. On that date, he purchased a building for BDT 1,20,000 to be depreciated over 30 years with no residual value. Okay, so no residual value 0. কবে কিনছে 2001 এ 1,20,000 টাকা দিয়ে। কয় বছরের জন্য কিনছে 30 বছর। So after 5 years of trading 1st January 2006, Tasdin concludes his building has a fair value of BDT 1,75,000. It's kilo. So 1,75,000. It still has a further 25 years of useful life remaining. Calculate the annual depreciation charge to the income statement in each year of the asset life and the revaluation account. এটা এখন দেখেন এই জায়গা প্রথম 5 বছরের ডেপ্রিসিয়েশন কত বলেন তো? কস্ট কত টাকা? 5 বছরে 4,000 টাকা করে স্যার। 1,20,000 টাকা হলো কস্ট, তাই না? 1,20,000 টাকা হলো প্রথমে কস্ট, রেসিডুয়াল ভ্যালু নাই। তার মানে ডেপ্রিসিয়েশন 30 বছরতে ভাগ দেন, ডেপ্রিসিয়েশন কত করে পার ইয়ার? 4,000 গুড 4,000 করে কয় বছর? 5 বছর। কত টাকা? 20,000 টাকা স্যার। 20,000 টাকা। তো 2006 সালের 1 জানুয়ারিতে এর ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? 1,75,000 না, ক্যারিং অ্যামাউন্ট 1 লাখ। কিভাবে পেলাম? 1,20,000 মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পেলাম না? জি স্যার 1 লাখ টাকা। বাট ওই সময় এই অ্যাসেটের ভ্যালু কত টাকা দাঁড়াইছে? 1,75,000 তো আমার অ্যাসেট আর আগে কস্ট কত টাকা ছিল বলেন তো? 1,20,000 না? 1,20,000 ছিল কস্ট অ্যাসেটের। আর ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? ক্যারিং অ্যামাউন্ট হলো 1 লাখ টাকা। আমরা বলছি যে রিভ্যালুয়েশনে কত টাকা আসবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আসবে এই 1 লাখ। এখনকার অ্যাসেটের ভ্যালু কত? 1,75,000। আর ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? 1 লাখ টাকা, তাই না? এই 1 লাখ বাদ দিলে পরে রিভ্যালুয়েশনে কত টাকা আসবে? 75,000 টাকা। 75,000। আর তাহলে আমি এখানে কি লিখবো বলেন তো? স্যার অ্যাসেট 75,000 আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 20,000। হ্যাঁ, সো আমার 1 থেকে 5 আমাদের ক্লাসের সময় হতে শেষ। নতুন স্যার ইন করবে, সো আমরা বোধহয় শেষ করে দিই নাকি? আমাদের বেটার আপনারা এটা দেখেন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি সলিউশনটা। এই যে ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন কত? ফার্স্ট ইয়ার ডেপ্রিসিয়েশন তো 1,20,000 ডিভাইডেড বাই কত? 30।
4000 স্যার। সমান সমান কত? 4000। সমান সমান 4000। ঠিক আছে, আর 6 বছরের শুরুতে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 4000 ইনটু কত? 5 সমান 20000 টাকা। ওকে, সো ক্যারিং অ্যামাউন্ট কত এই সময়? 1 লাখ। ক্যারিং অ্যামাউন্ট 1 লাখ। CARROI ক্যারিং অ্যামাউন্ট কত টাকা? 1 লাখ টাকা। এখন দেখেন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কত টাকা যাবে। সো আমাদের একটা এন্ট্রি জার্নাল এন্ট্রি দিতে হবে। সো জার্নাল এন্ট্রিটা আমরা এখানে লিখে ফেলি, তাহলে পরে সহজ হবে করতে। সো অ্যাসেট কস্ট অ্যাসেট যেই পার্টিকুলার অ্যাসেট সেই কস্টে বাড়বে কত টাকা? ডেবিট হবে 75000। 75000 ডেবিট হবে 75000। কিভাবে পেলাম? ওই 1,75,000 যে অ্যাসেটের নতুন কস্ট মাইনাস 1,20,000, কারণ অ্যাসেট বাড়ছে কত টাকা? অ্যাসেট তো আগে আমার 1,20,000 টাকা ছিলই। আমি যখন প্রথম অ্যাসেট কিনছি তখন কি লিখছি? 1,20,000 টাকা ডেবিট করছি না? করছিলাম। স্যার তাহলে এখন সর্বোচ্চ বাড়াইতে পারবো কোনটা? ওই যে 55,000। আর বাকিটুকু যাবে অ্যাকুমুলেটেড কি হলো? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যাবে কত টাকা? 20000 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যাবে এই বাকি 20,000 টাকা। ঠিক আছে, আর এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যাবে কত টাকা? টোটাল 75000। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যাবে কত টাকা? এই যে টোটালটা 1,75,000 কি হলো? কি করলাম? 1,75,000 মাইনাস কত? ওই যে 1 লাখ ক্যারিং অ্যামাউন্ট। বুঝা গেল? মিলছে? এরপরে আমরা যেটা দেখবো, এটা বুঝছেন আপনারা? জি স্যার। এইটা তো দেখলাম। এরপরের দিন আমরা অন্য সিনারিও দেখবো। আবার যদি অ্যাসেট যদি বেচতে ফেলায়, আমরা কিছুদিন পরে বেচলে পরে যদি ধরেন লাভ হয় লস হয়, তাহলে কি গেইন আর লস হয় এটা দেখবো। আর এই রিভ্যালুয়েশনের কিছু সলিউশন দেখবো। সো দেন আই থিংক ইট উইল বি, এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা মনে হয় আজকের মতন বাদ দিই, 45 অলরেডি বাজে। সো থ্যাংক ইউ।